গুড ইভিনিং। শোনা যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। গুড ইভিনিং স্যার। হুম, গুড ইভিনিং। আজকে তোমাদের রক্তকরবী নাটক সম্পর্কে বলেছিলাম আলোচনা করব। তোমাদের পিজিবিজি 6 পেপারের বিষয়, 6 নয়, পিজিবিজি 7 পেপারের বিষয় তোমাদের রবীন্দ্র সাহিত্যের। আচ্ছা, এটা আলোচনা করার পূর্বে তোমাদের টেক্সটটা বলেছিলাম দেখে নিতে। কেউ দেখেছো? দেখেছি স্যার টেক্সটটা। আচ্ছা, আর কে কে পড়েছো টেক্সটটা? স্যার পড়েছি। আচ্ছা, খুব বেশি বড় নয় যে পড়া যাবে না, একবার বসলে কিন্তু ওটা শেষ করা যাবে। নাটকটা ছোট কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথের রক্তকরবী। তার আগে রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত জীবনীটা একটু বলি তোমাদের। এমনি সবাই জানো রবীন্দ্রনাথ সম্পর্কে। ত্রিকালদর্শী রবীন্দ্রনাথ সাহিত্যের সমস্ত শাখাতেই তিনি বিচরণ করেছেন। সে কি কাব্য বলো, নাটক বলো, উপন্যাস বলো, ছোট গল্পের তিনি তো স্রষ্টা। প্রবন্ধ রচনা, ব্যক্তিনিষ্ঠ বস্তুনিষ্ঠ দুই ধরনেরই প্রবন্ধ রচনা তিনি করেছেন। আর সাহিত্যে কাব্য কবিতার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম। ইংরেজি হচ্ছে 7ই মে 1861, বাংলা হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। আচ্ছা, রবীন্দ্রনাথের পিতার নাম কি, কে বলো তো? স্যার দেবেন্দ্রনাথ ঠাকুর। হুম, দেবেন্দ্রনাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর ছিলেন তার পিতামহ। তো রবীন্দ্রনাথ হচ্ছেন 19 শতকীয় বাংলা নবজাগরণের একজন প্রাণপুরুষ। আর তার বাল্যকাল, কৈশোর বা প্রাক যৌবন, এই সমস্ত দিনগুলি কিন্তু তার সেই জোড়াসাঁকোর ঠাকুর মানে ঠাকুর পরিবারে কিন্তু বা ঠাকুর বাড়িতেই কেটেছিল। আর তোমরা জীবন স্মৃতি পড়েছো, তোমাদের সিলেবাসে আছে সেই ভৃত্য রাজকতন্ত্র যে বিষয়টা, সেটা আশা করি সবাই জানো। আচ্ছা, জীবন স্মৃতি তোমাদের কোন পেপারে আছে জানো? 7 পেপারেই আছে। হুম, 7 পেপারে। তো সেই ভৃত্য শাসনের যে একটা চার দেওয়ালের বন্দি জীবন ছিল ছেলেবেলার দিনগুলোই, তো সে একটা আশ্চর্য মায়ামমতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের পার হয়েছে। তো রবীন্দ্রনাথের 80 বছর বয়সে লেখা আত্মবিবরণী ছেলেবেলা নামক একটা গ্রন্থ, সেই গ্রন্থেও কিন্তু এই পরিচয় কিন্তু বিস্তারিতভাবে আছে। সেই প্রথাগত স্কুল, কবি সেই স্কুলের প্রতি তার একটা অনীহা, চার দেওয়ালের মধ্যে মতো স্কুল কলেজ, রবীন্দ্রনাথের সব কিছুই কিন্তু কী বলবো, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার পক্ষে তিনি ছিলেন না। তার বাল্য শিক্ষা চলত সেজদাদা হেমেন্দ্রনাথের তত্ত্বাবধানে। এবং সেই রবীন্দ্রনাথ বিবিধার্থ সংগ্রহ, বঙ্গদর্শন প্রভৃতি পত্রপত্রিকা, কালিদাসের নাটক, মধ্যযুগীয় যে বৈষ্ণব সঙ্গীত, এগুলো থেকে শুরু করে ইংরেজি সাহিত্যের সমস্ত পাঠই কিন্তু তিনি নিয়েছিলেন। তো তার রুটিন মাফিক একটা পড়াশোনা চলতো, যেটা শেষদাদা হেমেন্দ্রনাথের তত্ত্বাবধানে চলতো, কিন্তু রুটিনের বাইরেও তার কিন্তু সেই মনটা নিবিষ্ট ছিল এইসব পত্রপত্রিকা বা এইসব বিষয়ের ওপর। তো সেই কৈশোর থেকেই তার সাহিত্যবোধ, সাহিত্য চর্চার কিন্তু একটা সূত্রপাত ঘটেছিল। তো পারিবারিক যে সাহিত্য চর্চা, সেটা ছাড়াও কিন্তু রবীন্দ্রনাথ সঙ্গীত চর্চা, নাট্যাভিনয় চর্চা, মানে বহুমুখী প্রতিভার কিন্তু অধিকারী ছিলেন। আর সেগুলো চর্চার মাধ্যমে কিন্তু এসেছিল। তো রবীন্দ্রনাথ প্রথম 1873 সালে তার যখন উপনয়ন হয়েছিল, পিতার সঙ্গে হিমালয় ভ্রমণে গিয়েছিলেন। এটাও তোমরা হিমালয় যাত্রা অংশে পড়েছো। আমি আলোচনা করেছিলাম তোমাদের হিমালয় যাত্রাটা জীবন স্মৃতিতে। তো সেই হিমালয় থেকে ভ্রমণ সেরে আসার পরেই রবীন্দ্রনাথের সেই সাহিত্য চর্চার সূত্রপাত ঘটেছিল। 1878-এ প্রথমবার এবং 1890 সালে দ্বিতীয়বারের জন্য তিনি দেশের বাইরে গিয়েছিলেন, মানে ইংল্যান্ড যাত্রা করেছিলেন। তার প্রথম গ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী, যেটা 1878 সালে প্রকাশ পেয়েছিল। 1890 সালে তারপরে মানসী কাব্যগ্রন্থ তার
প্রকাশ পায়, যেটার জন্যই সবথেকে বেশি তিনি খ্যাতি অর্জন করেছিলেন। আর এর পরের ঘটনা তোমরা জানো, যেটা রবীন্দ্রনাথের কাব্য কবিতার ঐশ্বর্য পর্ব বলি আমরা। 1890 সালে পৈতৃক সেই জমিদারি দেখাশোনা যখন তার উপর ভার পড়লো, তখন তিনি সেই শিলাইদহে বসবাস শুরু করেছিলেন। আর এখান থেকে রবীন্দ্র সাহিত্য চর্চার একটা নতুন যুগের সূচনা ঘটেছিল। 1891 সালে হিতবাদী পত্রিকার মানে সাহিত্য পত্রিকা এটা সম্পাদক। 1895 সালে সাধনা, 1898 সালে ভারতী, এই পত্রিকাগুলো কিন্তু তিনি মানে সম্পাদনার দায়িত্বটা পেয়েছিলেন। আর একটা বহু বিচিত্র সাহিত্য চর্চার সূত্রপাতও ঘটেছিল এর মাধ্যমে। এটাই রবীন্দ্রনাথের মানে কি বলবো, তার জীবনের সেরা সময় ছিল। তারপরে 20 শতকের যে সূচনা, সেই 20 শতকের সূচনাতে বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন, সেই সূত্রে রাজনৈতিক আন্দোলনে রবীন্দ্রনাথ জড়িয়ে পড়েছিলেন, যেগুলো তার আমরা বিভিন্ন উপন্যাসে পরিচয় পাবো। তারপর তিনি পরে যখন আশাহত হলেন, তখন দূরে সরে গেলেন এবং পল্লী সংগঠনের নিজেকে আত্মনিয়োগ করলেন। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যটাকে অনুবাদ করার মানে প্রচেষ্টা করেছিলেন, যদিও সেটা গীতাঞ্জলির অনুবাদ হয়নি, একটা নতুন আবিষ্কার হয়ে গেছে, একটা নতুন সৃষ্টি হয়ে গেছে, যেটা হচ্ছে সং অফারিংস। শুধু গীতাঞ্জলি নয়, আরও বেশ কিছু কাব্য কবিতা থেকে তিনি গান কবিতা নিয়ে সেই সং অফারিংস প্রকাশ করেছিলেন, এবং সেটার জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সুইডিশ একাডেমি কর্তৃক। এরপর থেকে তিনি একটা কি আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু একটা একজন শ্রেষ্ঠ কবি এবং দার্শনিক চিন্তাবিদ হিসেবে খ্যাতি লাভ করেন। সাহিত্য চর্চাতে তারপর থেকে কিন্তু একটা পালাবদল ঘটে। রবীন্দ্রনাথ 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্ম বিদ্যালয় স্থাপন করেছিলেন। তারপরে বিশ্বভারতী 1921 সালে তিনি জাতির উদ্দেশ্যেই সেই বিশ্বভারতীকে উৎসর্গ করেছিলেন। আর জীবনের শেষ যে 20 বছর, সেই শেষ 20 বছরে কিন্তু মানে তার একটা সাহিত্য চর্চা যেটা তিনি করেছিলেন, সেটা কিন্তু বিপুল যে বৈচিত্র্য বা সম্ভারে কিন্তু ভরে উঠেছিল। বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন ইতিমধ্যে, তো বিভিন্ন দেশে ডাক পড়েছিল তার মানে বক্তৃতা দেওয়ার জন্য, আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে গিয়েছিলেন। তো সমগ্র বিশ্ববাসী সেই কবির বাণী শোনার জন্য উৎসুক হয়েছিলেন। আর বিভিন্ন অগণিত সম্মান, অজস্র পুরস্কার, সংবর্ধনা সব কিছুই তিনি লাভ করেছিলেন। তো সেই বাঙালির আত্মগঠন বলো বা বাংলা সমাজ সংস্কৃতি বলো, সব কিছু গড়ে তোলার পিছনেও কিন্তু রবীন্দ্রনাথের একটা অসামান্য দান রয়েছে। 1941 সালে এই মহান কবির প্রয়াত হন। এই বিষয়গুলো কেন আলোচনা করলাম, কারণ রবীন্দ্রনাথের জীবন দর্শনটা জানলে তারপরে কোনো একটা বিষয় যখন পড়বে, তখন দেখবে বিষয়টা আরও সহজ লাগবে। তো রবীন্দ্রনাথের নাট্য চর্চার বিষয়ে আসি, যেহেতু রক্তকরবী নাটকটা তোমাদের আজকে আলোচনা করব। তো সেই রবীন্দ্রনাথের নাট্যচর্চার সূত্রপাতও কিন্তু ঘটেছিল কৈশোর কাল থেকেই, পারিবারিক নাট্যচর্চা সূত্রে। তোমরা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নাট্যশালার নাম শুনেছ, দ্বারকানাথ ঠাকুরের কথাও শুনেছ। কোন থিয়েটারের সূত্রে শুনেছ? রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর। হুম, যেটা তিনি 30,100 টাকার বিনিময়ে নিলামে কিনে নিয়েছিলেন। তো সেই দ্বারকানাথ ঠাকুর হচ্ছেন তার পিতামহ। তো ব্যাপার হচ্ছে যে সেই কৈশোরকাল থেকে পারিবারিক নাট্যচর্চার সূত্রে কিন্তু তার নাট্যচর্চার বিকাশ ঘটেছিল। এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তিনি তো, এক মিনিট একটু ওয়েট। হুম, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের তোমার এই নাটক রচনা বা শখের যে মঞ্চাভিনয় ঠাকুর বাড়িতে যে হয়েছিল পরবর্তীকালে, তো সেই যে একটা নাট্যচর্চার পরিবেশ গড়ে উঠেছিল, সেই সব কিছুর মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথ তার সেই নাট্যচর্চার প্রেরণাকে কিন্তু খুঁজে পেয়েছিলেন। আর তারপর মানে একদম রবীন্দ্রনাথ তো নাটক লিখছেন, তার আগের ঘটনা যদি বলা হয়, যখন রবীন্দ্রনাথের বয়স মাত্র 13 বছর, সেই সময় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সরোজিনী নাটক, সরোজিনী যে নাটকটা, সেটা যখন মঞ্চস্থ বা সেটা রচনা চলছিল, তখন রবীন্দ্রনাথ একটা সঙ্গীত রচনা করেছিলেন সেই নাটকের জন্য।
মানে তার হাতে খড়ির কথা আমি বলছি, একদম শুরুর কথা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ, এরকম একটা সঙ্গীত তিনি রচনা করেছিলেন, যেটা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার সরোজিনী নাটকে গানটা ব্যবহার করেছিলেন। তো এখান থেকে রবীন্দ্রনাথের সেই হাতে খড়ি, ঠাকুর বাড়িতে কোনো বিদ্য জন সমাগম যদি হতো, তো তখন কি হতো না, তখন তোমার রবীন্দ্রনাথের ওপরও কিছু দায়িত্ব পড়তো। আর সেই তাগিদেই তিনি লিখেছিলেন বাল্মীকি প্রতিভা। এটাও তোমরা উম, জীবন স্মৃতিতে পেয়ে থাকবে। সেই বাল্মীকি প্রতিভা 1881 সালে সেটা অভিনয় হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অভিনয় করেছিলেন এটাতে, তিনি বাল্মীকি সেরেছিলেন। আর ওই একই সময়ে একই সালেই রুদ্রচন্দ্র নামে একটা নাটিকা লিখেছিলেন। পরের বছর মানে 1882 সালে কালমৃগয়া নামে একটা গীতিনাট্য তিনি রচনা করেছিলেন। আর এছাড়া রবীন্দ্রনাথ আরও দুটো নাটক রচনা করেছিলেন এই পর্বে, যেগুলো হচ্ছে একটা প্রকৃতির প্রতিশোধ 1884, এটা নাট্যকাব্য, আর একটা হচ্ছে নলিনী 1884 সালে এই নাটকটা প্রকাশ পেয়েছিল। এছাড়াও তিনি রাজা ও রানী 1889, বিসর্জন 1890, এই দুটো নাটক হচ্ছে তোমার শেক্সপিয়রীয় যে পঞ্চাঙ্গ নাটকের যে একটা ছাঁদ থাকে, সেই রীতিটাকে তিনি মেনে নিয়ে রচনা করেছিলেন। লঘু রসের নাটক তিনি লিখেছেন, গোড়ায় কলদ 1892 সালে প্রকাশ, বৈকুণ্ঠের খাতা 1897 সালে প্রকাশ। আর রবীন্দ্রনাথের যে অন্যান্য নাটকগুলো যেগুলো রয়েছে মূলত 19 শতকের শেষ দিকে, রবীন্দ্রনাথের যে একটা মানে কি বলবো নাট্য দর্শনে একটা মানে গভীর একটা পরিবর্তন সূচিত হয়েছিল। তো সেই সময়ে দেখতে পাচ্ছি আমরা রাজা ও রানী, বিসর্জন, এগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি না তোমার যে মানে একটা চিরাচরিত ধারা ছিল ওটা থেকে সরে আসছেন, এবং পরবর্তীতে তিনি লিখছেন চিত্রাঙ্গদা, মালিনী। চিত্রাঙ্গদা হচ্ছে 1892, মালিনী হচ্ছে 1896। মালিনী নাটকটা তোমাদের তো সিলেবাসে আছে, পড়েছো তাই তো? হ্যাঁ আছে, হুম। পড়ে থাকা আছে। হ্যাঁ, এছাড়াও 1900 সালে প্রকাশিত হচ্ছে কাহিনী। কাহিনীও হচ্ছে নাট্যকাব্য, মালিনীও নাট্যকাব্য। তো এইগুলো পরবর্তীকালের তোমার রবীন্দ্রনাথের সেই শ্রেষ্ঠ ফসল বলতে পারো। এরপরে রবীন্দ্রনাথের নাট্যচর্চার আরও একটা মানে কি বলবো, রবীন্দ্রনাথ শুরু থেকে যে নাটকগুলো লিখছেন তার জীবনের প্রতিটা পর্বে পর্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাট্য রচনার যে প্রথাগত রীতিগুলো রয়েছে সেগুলোকে ভেঙে নতুন নতুন নাট্যরীতি তিনি তৈরি করছিলেন। তো এই পর্বের মানে পরবর্তী যে পর্ব সেখানে আমরা দেখতে পাচ্ছি মানে বিংশ শতাব্দীতে 1908 সালে শারদোৎসব, রাজা 1910 সালে, অচলায়তন 1912 সালে, ডাকঘর 1918 সালে, ফাল্গুনী 1916 সালে, মুক্তধারা 1922 সালে, রথযাত্রা 1923 সালে, রক্তকরবী 1926 সালে, তাসের দেশ 1933 সালে প্রকাশ পায়। তো এই পর্বের নাটকগুলোতে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি রূপক সাংকেতিক নাটক, বা এগুলো তত্ত্বনাট্য কিন্তু বলা যায়। যারা সমালোচক তারা এগুলোকে তত্ত্বনাট্য কিন্তু বলে থাকেন। তো বুঝতে পারছো যে রবীন্দ্রনাথের যে আহ, নাট্যধারাটা দেখছি যে সময়ের সাথে সাথে কিন্তু তার নাট্য রচনার যে প্রথাগত রীতিগুলো কিন্তু আস্তে আস্তে মানে পরিবর্তন হতে থাকছে। তো জীবনের একদম শেষ পর্বে যখন রবীন্দ্রনাথ এসেছেন তখন তিনি তার সেই নাট্য রীতিগুলোর যে কাঠামো ছিল, এটা তো তার ভাঙা গড়ার খেলা তো ছিলই সব কিছুকে নিয়ে। শেষ দিকে এসেছিলেন একটা মানে সেই দার্শনিক মনন তার মধ্যে তৈরি হয়েছিল, শেষ 20 বছরের কথা বলছি। পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তিনি এগিয়েছিলেন সেই সময়টাতে। সেখানে তার তোমার যে সংলাপগুলো নাটকের ছিল সেখানে এক ধরনের সঙ্গীতময়তা সৃষ্টি হয়েছিল, মানে সাংগীতিক কাঠামোতে তিনি সেই সংলাপগুলো তৈরি করেছিলেন। নাট্যের যে নাটকের যে আঙ্গিকগুলো ছিল সেই আঙ্গিকগুলো আরও অভিনব করে তুলেছিলেন, যেমন নৃত্যনাট্যের ক্ষেত্রে। এছাড়াও তার যেসব নাটকগুলো এই পর্বের মানে শেষ দিকে বসন্ত, তাসের দেশ, বাঁশরী, চণ্ডালিকা, শ্রাবণগাথা, নটির পূজা, শ্যামা, এগুলোতে আমরা দেখতে পারবো যে নৃত্যকল্পনারও বেশ অভিনব প্রকাশ দেখা যাচ্ছে। অর্থাৎ শুধু তিনি নাটক লিখছেন না, নাটকের ক্ষেত্রে দৃশ্যসজ্জা, মঞ্চ ধারণা, তারপরে নৃত্যকল্পনা যা কিছু আছে, সংলাপ থেকে শুরু করে প্রতিটা
ক্ষেত্রকেই কিন্তু তিনি বা প্রতিটা বিষয়কেই কিন্তু সেইভাবে মানে ভেঙে চুরে নতুনভাবে উপস্থাপনা করতে চেয়েছিলেন। অর্থাৎ তার একটা নাটককে নিয়ে যদি আলোচনা করা হয়, সেটা আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আলোচনা করতে পারি। বিভিন্ন সমালোচক সেগুলোকে নিয়ে গবেষণা করছেন এবং বিভিন্ন তাদের মতামত বিভিন্ন ধরনের কিন্তু। অর্থাৎ এক একটা নাটকই যেন এক একটা বড় বড় গ্রন্থ তার। তো আলোচনা করছিলাম রক্তকরবী নাটকটা। রবীন্দ্রনাথ রক্তকরবী নাটকটা লিখতে শুরু করেছিলেন 1923 সালে, গ্রীষ্মকালীন ছুটিতে যখন তিনি শিলংয়ে ছিলেন। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখবে, ছোটো ছোটো বিষয়গুলো। শিলংয়ে যে বাড়িতে থাকতেন রাধাকমল মুখোপাধ্যায়, সেখানে কিন্তু প্রায়ই আসতেন। রবীন্দ্র জীবনী রচয়িতার নাম হচ্ছে প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন রাধাকমল তার সঙ্গে তোমার আলাপচারিতা যখন হতো, কবি গল্প ছলে কিন্তু বোম্বাইয়ের শিল্পকেন্দ্রের যে শ্রমিকদের অবস্থা ছিল সেইগুলোর কথা বলতেন। তো সেই কথোপকথনের সূত্রেই কিন্তু একটা আন্দাজ করা যায় যে রক্তকরবী নাটকে কি বিষয় মানে আছে ভেতরে। তো এই মানে হ্যাঁ, বললাম যে রবীন্দ্রনাথ রক্তকরবী নাটকটা যখন লেখা শুরু করছেন 1923 সালে, গ্রীষ্মকালীন ছুটিতে তিনি শিলংয়ে থাকাকালীন লেখা শুরু করেছিলেন। সেখানে যে বাড়িতে তিনি থাকতেন সেখানে রাধাকমল মুখোপাধ্যায় সেখানে প্রায় তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতেন, তার সঙ্গে কথাবার্তা হতো, রবীন্দ্রনাথের আলাপচারিতা হতো। তো ব্যাপার হচ্ছে এগুলো কোথা থেকে জানা যাচ্ছে না, রবীন্দ্র জীবনের রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি এগুলো জানিয়েছেন যে রাধাকমল আলাপচারিতা যখন করতেন রবীন্দ্রনাথের সাথে, তখন কিন্তু গল্প ছলে সেই প্রসঙ্গগুলো উঠতো যেগুলো হচ্ছে বোম্বাইয়ের শিল্পকেন্দ্রে যে শ্রমিকদের অবস্থা, সেই অবস্থার কথাগুলো যখন উঠতো তখন দুইজন এগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ মানে এই যে নাটকটার যেটা প্লটটা, সেই প্লটের কথা যখন আমরা বলবো তখন এই বিষয়টা কিন্তু উঠে আসবে যে প্লটটা কোথা থেকে এনেছেন। তো পরে আমি আলোচনা করছি, বিষয়টা আরও তখন সহজ হয়ে উঠবে। মানে এইটার রচনাটার প্রেরণা তিনি কোথা থেকে পেলেন। আরও একটা বিষয় বলি, দেখো এই যে নাটকের প্রধান চরিত্র হচ্ছে নন্দিনী। রক্তকরবী যে নামকরণটা আছে সেটার পেছনেও একটা মানে তাৎপর্য রয়েছে। তো রক্তকরবী এখানে একটা ফুলের নাম আমরা জানি। তো ব্যাপার হচ্ছে যে আরেকটা বিষয় আছে যেটা থেকে আমরা ধারণা করতে পারি যে নাটকটার নেপথ্য লোক বা রচনার প্রেরণাটা কোথা থেকে রবীন্দ্রনাথ পাচ্ছেন। প্রমথনাথ বেশি তার একটা নাটক রয়েছে, মানে একটা গ্রন্থ রয়েছে রবীন্দ্রনাট্য প্রবাহ। এই গ্রন্থে ক্ষিতিমোহন সেন শাস্ত্রীকে বলা রবীন্দ্রনাথের একটা কথার উল্লেখ আছে। এই গ্রন্থের নামকরণের তাৎপর্য যখন আলোচনা করবে তখন এই বিষয়টা আরও বেশি বেশি প্রয়োজন হবে। তো সেই রবীন্দ্রনাথ কি বলছেন যে যখন তিনি সেই ইয়েতে আছেন, তোমার শিলংয়ে আছেন, এক মিনিট, হ্যাঁ, তো রবীন্দ্রনাথ একটা দৃশ্য দেখেছিলেন যেটা হচ্ছে তার বাড়ির পাশে লোহালক্করের একটা আবর্জনার স্তূপ ছিল এবং সেটা ভেদ করে একটা করবী শাখা লাল ফুল বুকে নিয়ে কিন্তু উদ্ধত্ত দাঁড়িয়ে ছিল। সেই রবীন্দ্রনাথ সেটাকে দেখে তার মানে কি বলবো একটা অন্যরকম একটা ভাবনা চিন্তা তার কিন্তু হয়েছিল, তাকে বেশি প্রভাবিত করেছিল যে লোহালক্করের একটা আবর্জনার স্তূপ আর সে তার মধ্য দিয়ে একটা মানে সুকুমার করবী শাখা লাল ফুল বুকে নিয়ে উঠে দাঁড়িয়েছে। তো এটাও তার সেই এই দৃশ্যটা দেখবার পরে রবীন্দ্রনাথের মানে ভাবনাটা এসেছিল যে এই নাটকের নামটা কিন্তু রক্তকরবী দেওয়া যেতে পারে। এর আগে যদিও আরও দুটো নাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন, প্রথমে নাম দিয়েছিলেন যক্ষপুরী, তারপর নাম দিয়েছিলেন নন্দিনী, তারপরে তার মনে হলো যেগুলোতে আমার তৃপ্তি নেই, তিনি নাম দিলেন রক্তকরবী। আরেকটা বিষয় হচ্ছে যে 1886 খ্রিস্টাব্দে লাল রঙের ব্যঞ্জনায় সেই শ্রমিক দিবস কি জন্য পালিত হয় জানো তো? মে দিবস, যেটা 1 মে। শ্রমিকদের 8 ঘন্টার কাজের দাবিতে ধর্মঘট হয়েছিল না,
1886 খ্রিস্টাব্দের 1 মে সেটাও প্রভাবিত করেছিল। ওই লাল রঙের কথা বলছি। করবি তো ঠিক আছে, রক্ত করবি। তো ব্যাপার হচ্ছে এই যে পুঁজিবাদী সভ্যতা, যন্ত্র, লোহা লক্কর, আবর্জনার স্তূপ, সেখান থেকে রক্তকরবী গাছ বেরোচ্ছে, এই যে ধারণাগুলো, এইগুলো নাটকটা যখন পড়বে তখন বুঝতে পারবে যে বিষয়টা আসলে হচ্ছে পুঁজিবাদী শোষণ, পুঁজিবাদী সভ্যতা, তার বিরুদ্ধে সেই কর্ষণজীবী তথা কৃষিজীবী সভ্যতার একটা তোমার বিরোধ। কর্ষণজীবী বনাম আকর্ষণজীবী। তো ব্যাপার হচ্ছে এই বিভিন্ন বিপ্লব, 1917 সালে রাশিয়াতে বলশেভিক বিপ্লব হয়েছিল, সেখানেও লাল প্রতীককে অনেকে রক্তকরবী লাল রঙের সেই তাৎপর্য ময়তাতে মানে মিশিয়ে তোলেন বা কাছাকাছি মনে করেন। তো ব্যাপার হচ্ছে যে সেই করবি তো ঠিক আছে, তার সঙ্গে রক্ত শব্দটা অর্থাৎ লাল লাল রঙটাও বেশ তাৎপর্যপূর্ণ। নামকরণটাই একটা ব্যঞ্জনাধর্মী নামকরণ। নাটকটার প্রথমে তিনি নাম রেখেছিলেন যক্ষপুরী, যেহেতু এখানে যক্ষপুরীর কথা আছে, অর্থাৎ নামকরণটা তখন ছিল বিষয়ভিত্তিক। তারপরে তিনি বিভিন্ন খসড়া যেগুলো রয়েছে সেগুলোতে তিনি পরিবর্তন করছেন নাম। তারপরে তিনি নাম দিলেন নন্দিনী। তো নন্দিনী নামটা রেখেছিলেন, সেটার পিছনেও একটা কিন্তু পটভূমি রয়েছে। যক্ষপুরীর পরে নন্দিনী যখন নাম দিলেন, কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়িকার নামেই হলো এই চরিত্র নির্ভর নামকরণ নন্দিনী। রবীন্দ্রনাথ যে সময় শিলংয়ে বেড়াতে গিয়েছিলেন তখন তার সঙ্গে ছিলেন রানু অধিকারী, তো একজন কিশোরী মেয়ে। এই কিশোরীকে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে ডাকতেন? নন্দিনী বলে ডাকতেন। তো ব্যাপার হচ্ছে প্রণয় কুমার কুণ্ডু রক্তকরবীর যে পাণ্ডুলিপি সম্বলিত সেই সংস্করণ গ্রন্থে সেখানে তিনি সেই লেডি রানু মুখোপাধ্যায় তার সঙ্গে একটা সাক্ষাৎকার যখন নিয়েছিলেন তখন তিনি জানাচ্ছেন এই গ্রন্থে যে যখন রবীন্দ্রনাথ রক্তকরবী রচনায় ব্যস্ত ছিলেন তখন কবির চারপাশে সেই রানু, কিশোরী রানু কিন্তু দৌড়ঝাঁপ করে বেড়াতেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ডেকে বলতেন নন্দিনী তুই। তো রানুর এই স্বীকারোক্তিটা যদি সত্যি হয় তাহলে চরিত্রটির মূলে সেই রানুর প্রেরণার কথা কিন্তু অস্বীকার করা যায়। তো ব্যাপার হচ্ছে তাহলে প্রতিটা নামকরণ যখন তিনি দিচ্ছেন তার পিছনে একটা করে কিন্তু কারণ আছে। শেষ নামকরণ তিনি দিয়েছিলেন রক্তকরবী, যেটা হচ্ছে ব্যঞ্জনাধর্মী। প্রথমে বিষয়ভিত্তিক নামকরণ, তারপরে দিলেন চরিত্র নির্ভর নামকরণ, তারপরে তিনি নামকরণটা দিলেন ব্যঞ্জনাধর্মী। আসলে রবীন্দ্রনাথের মধ্যে তোমার ছিল কবি সত্তাটাই বেশি ছিল, আর তিনি যেগুলো হচ্ছে তোমার ব্যঞ্জনাধর্মী নামকরণ সেগুলোকে বেশি পছন্দ করতেন। এই যে পাণ্ডুলিপির যদি কথা বলি, যেটা তিনি লিখছেন, আসলে যেটা মেন স্ক্রিপ্ট যেটা বলবো নাটকের ছাপানোর আগে, যেটা রবীন্দ্রনাথের মূল পাণ্ডুলিপি, সেটা আমরা দেখতে পাচ্ছি 10টা খসড়া তিনি রচনা করেছিলেন। 10টা খসড়া, এবং প্রতিটা খসড়াতে কিন্তু কিছু ক্যারেক্টার অ্যাড হচ্ছিল নতুন নতুন, এবং শেষ যে 10ম খসড়া সেটাই আমরা দেখতে পাই যে গ্রন্থাকারে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। 10ম খসড়াটাই হচ্ছে একটা রক্তকরবীর চূড়ান্ত পাঠ, যেটা প্রবাসী পত্রিকাতে প্রকাশ পেয়েছিল। আর সংস্করণ এটার ব্যাপারে যদি বলা হয় তাহলে প্রথম প্রকাশ কি বললাম, যে প্রবাসী পত্রিকা। আচ্ছা, প্রবাসী পত্রিকার সম্পাদকের নাম জানো? এটা তো জানার দরকার, তোমাদের সিলেবাসই ছিল প্রবাসী পত্রিকা। কোথা থেকে প্রকাশ পেত? প্রবাস, হ্যাঁ, রামানন্দ চট্টোপাধ্যায়। তো সেই প্রবাসী পত্রিকাতে রক্তকরবী নাটকটা প্রকাশ হতে থাকে 1331 বঙ্গাব্দ, ইংরেজি হচ্ছে 1924 সাল থেকে শারদীয় সংখ্যায় প্রকাশ হতে থাকে প্রথম থেকে। তো ব্যাপার হচ্ছে যে এটার পরেও আরও কিন্তু গ্রন্থাকারের যদি কথা বলি, যে গ্রন্থাকার কখন প্রকাশ পেয়েছে, 1333 বঙ্গাব্দে, 2 বছর পরে 1333 বঙ্গাব্দে 12ই পৌষ, ইংরেজি হচ্ছে 27শে ডিসেম্বর 1926 বিশ্বভারতী গ্রন্থালয় থেকে এই গ্রন্থটি প্রকাশ পায়। প্রকাশ মানে কে করেছিলেন? প্রকাশক ছিলেন জগদানন্দ রায়। এই যে প্রথম সংস্করণ, সেখানে কবির অভিভাষণ বলে একটা অংশ, মানে প্রস্তাবনা শিরোনাম বা প্রস্তাবনা অংশ যোগ করে দেওয়া হয়েছিল। তো সেখানে কিছু বক্তব্য আছে যেগুলো তুলেও কিন্তু লাইন তুলে প্রশ্ন এসে থাকে আমাদের পরীক্ষাতে। নাটকটি সত্যমূলক, দেখবে এরকম একটা কোনো প্রশ্নের উত্তর দিয়েছি আমি হয়তো, আছে না নাটকটি সত্যমূলক?
এটার নোট দেওয়া হয়েছে তো তোমাদের? এটি কারোই মনে নেই? প্রশ্ন উত্তরগুলো পড়েছো? আমি তো আগেই প্রশ্ন উত্তর দিয়েছি। আছে স্যার এটা। কোটেশন তুলে দেখবে থাকবে নাটকটি সত্যমূলক। তো ব্যাপার হচ্ছে আরেকটা বিষয় যে রক্তকরবীর অভিনয় কখন হয়েছিল। তো রক্তকরবীর একটা অভিনয়ের কথা জানা যায় রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই যে অভিনয়টা হয়েছিল। অভিনয়টা হয়েছিল 6ই এপ্রিল 1934 সালে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এটা দেখেছিলেন। দ্য ট্যাগোর ড্রামাটিক গ্রুপ এরা কিন্তু প্রযোজনা করেছিল এই নাটকটা। তো অভিনয়টা হয়েছিল কলকাতার নাট্যনিকেতন নামক রঙ্গমঞ্চে। তো অভিনয়টা যে হবে সেই উপলক্ষে একটা মানে পুস্তিকাও কিন্তু তার আগে প্রকাশ করা হয়েছিল যে রক্তকরবী নাটকটা প্রকাশ হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই পুস্তিকাটা যে প্রকাশ মানে আগেই করা হয়েছিল যে নাটকটা অভিনয় হবে, সেই পুস্তিকা সূত্রে জানা যাচ্ছে যে অভিনয়ের আয়োজন কেন হয়েছিল না, বিহারের সেই সময় ভূমিকম্প হয়েছিল, বিহার ভূমিকম্পদের যারা পীড়িত ছিল সেই পীড়িতদের সাহায্যার্থের জন্য এই নাটকটা অভিনীত হবে, সেই পুস্তিকাতে লেখা ছিল। আর রবীন্দ্রনাথের এই পুস্তিকাতে রবীন্দ্রনাথের লেখা একটা কবিতা ভূমিকম্প নামের কবিতাটাও কিন্তু ভেতরে ছিল। তো এই যে নাটকটা অভিনয় হচ্ছিল, অভিনেতা ছিলেন প্রবোধেন্দু ঠাকুর, কানাইলাল ঘোষাল, জগমোহন মুখোপাধ্যায় আর অনেকে ছিলেন। তো ব্যাপার হচ্ছে অভিনয়ে আবার হ্যাঁ সঙ্গীত দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, অদিতি দেবী, ক্ষেমেন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুর রঙ্গাধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলেন, তার সঙ্গে ছিলেন রমেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আরও অনেকে ছিলেন। তো অভিনয়টা সফল হয়েছিল না ব্যর্থ হয়েছিল সে সম্পর্কে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রবীন্দ্রনাথ তো অভিনয় দেখেছিলেন, তার কিন্তু মনোনীত হয়নি প্রথম অভিনয়টা। এরপরে আরও অভিনয় হয়েছে 1945 সালে, মানে রবীন্দ্রনাথের মানে ইয়েতে তোমার বেঁচে থাকা অবস্থাতেই ওই একটা অভিনয়ের খবর পাওয়া যায়। আর মৃত্যুর পরে 1945 সালে কিন্তু এটা অভিনয়ের খবর পাওয়া গিয়েছিল স্টেজ কমিউনিয়ন দলের উদ্যোগে। তারপরে আরও তোমার হয়েছে 1947 সালে মহিলা আত্মরক্ষা সমিতির উদ্যোগে। এরপরে হচ্ছে তোমার সবথেকে চূড়ান্ত যেটা বলা যায় বহুরূপী নাট্য সংস্থা, কাদের বলতে পারবে? সম্ভবত। হ্যাঁ, গ্রুপ থিয়েটারের যেটা যুগ তোমাদের তো বিষয় আছে, সেই বহুরূপী নাট্যগোষ্ঠী 1800 1954 সালে, ঠিক আছে, 1954 সালের 10ই মে শিয়ালদার ইবিআর ম্যানসন ইনস্টিটিউটে বহুরূপীর প্রযোজনাতেই, নাট্য সংস্থার প্রযোজনাতে এই রক্তকরবী নাটকটা প্রথম অভিনীত হয়েছিল। তো সেই গ্রুপ থিয়েটারে এই রক্তকরবীর প্রথম অভিনয় হয়েছিল। তো এটার অভিনয়ে কে থাকবে বুঝতেই পারছো, সৌম্যমিত্র রাজার অভিনয় ছিলেন, তৃপ্তি মিত্র নন্দিনীর অভিনয় ছিলেন, অমর গাঙ্গুলি গোসাই চরিত্রে ছিলেন। এরা তিনজন মিলেই তো মানে নাট্য সংস্থার মানে মেন এই তিনজনেই কিন্তু, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, অমর গাঙ্গুলি, তো এনারা তিনজন তিনটে চরিত্রে কিন্তু ছিলেন। তো তারপরে কিন্তু আরও অনেক ইয়ে এসেছে 2000 সালের পরে, যেমন পথসেনা নামের একটা নাট্য সংস্থা, তারা কাঁচরাপাড়াতে করেছিল, এটা অভিনয় করেছিল, তারপর থেকে অনেকে কিন্তু এটা অভিনয় করেছে। রক্তকরবীর ইংরেজি অনুবাদও হয়েছে, যেটার নাম হচ্ছে রেড ওলিয়েন্ডার্স। বিশ্বভারতীর কোয়ার্টারলির বিশেষ শারদীয় সংখ্যা থেকে 1924 সালে এটা প্রকাশ পেয়েছিল। সম্পাদক ছিলেন পত্রিকাটির সুরেন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারছো যে এটার ইংরেজি অনুবাদও হয়েছে, রেড ওলিয়েন্ডার্স নাম ছিল। যেটা অনুবাদটা আমরা বলবো, অনুবাদের বিষয়ের ক্ষেত্রেও তোমরা অনুবাদের তো বিষয় আছে, তোমাদের সিলেবাস আছে, তো সেখানে বিভিন্ন ধরনের অনুবাদ আছে। তো এটাকে বলা যায় তোমার একদম আক্ষরিক অনুবাদই বলা যায়, প্রায় হুবহু অনুবাদই কিন্তু করা হয়েছিল, যেগুলোকে অনুবাদ করা যাচ্ছে না সেগুলোকে পুরো বর্জনই করে দেওয়া হয়েছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই নাটকটা সম্পর্কে বিভিন্ন সমালোচকের বিভিন্ন মতামত রয়েছে, যেহেতু এটা একটা রূপক সাংকেতিক নাটক। তো সেক্ষেত্রে কার কীরকম ধারণা হতে পারে, এটার ভেতরের গঠনটা আসলে কি বলতে তাই মানে চাওয়া হচ্ছে, রূপক কি আছে, সংকেত কি আছে, সেগুলো নিয়ে বিভিন্ন সমালোচকের বিভিন্ন মত রয়েছে, যেটা আমি পরে আলোচনা করছি। কাহিনীর সংক্ষিপ্ত পরিচয় দিলে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর বুঝতে আরও
সুবিধা হবে। তো রক্তকরবীর কাহিনীর ক হ্যাঁ বলো। বলছিলাম কি এটা নোটটা কবে দেওয়া হয়েছিল? আমি কিছুদিন আগে বাইরে গেছিলাম না তোমাদের, তখন নোট দিয়ে গেছিলাম কতগুলো, ওখানেই আছে দেখবে। আচ্ছা। আরেকটা কথা, তোমাদের গ্রুপে যখন নোটটা দেওয়া হচ্ছে তখন তোমার যদি দেখার সময় পরে মানে সেই সময় না হয়, অন্তত ডাউনলোড করে নেবে, ওটা একবার ক্লিক করে রাখবে। তুমি ছেড়ে দিলে এক সপ্তাহ পরেই বলবে ক্লিক করব দেখব, আর ডাউনলোড হবে না। হোয়াটসঅ্যাপে হ্যাঁ এরকম হয়। হ্যাঁ আমি ডাউনলোড করে রাখি, আমি আলাদা হুম। ফাইল করেও রেখেছি, কিন্তু পাচ্ছি না তো খুঁজে দেখলাম সেই জন্য আচ্ছা আচ্ছা। বসে আচ্ছা ঠিক আছে, যদি খুঁজে না পাও তো আর কাউকে বলবে, ফরওয়ার্ড করে দেবে গ্রুপে আরেকবার। ঠিক আছে। হুম হুম। তবে এটা কেন বললাম, কারণ অনেকের ক্ষেত্রে কি হয় না, অনেক দিন নোটগুলো দেখে না তো, যুক্ত থাকে না। আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে তোমার যেটা আলোচনা করছিলাম, রক্তকরবী, বললাম কাহিনীটা একটা সংক্ষিপ্ত পরিচয় জানাটা জরুরি। যারা পড়েছো তারা তো মানে বলতেই পারবে, যারা পড়োনি তারা অন্তত শুনে নাও, বিষয়টা একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো রক্তকরবী যে নাটকটা আছে, এটার কাহিনীটা একটা শহর বা নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমি তোমাদের একটা ছক দিয়ে দেবো, ওই ছকে কিন্তু সব চরিত্রগুলো লেখা থাকবে, একটা সে ডায়াগ্রামের মতো থাকবে, যেখানে কাঠামোটা তোমরা দেখলে বুঝতে পারবে আর ধারণাটা তৈরি হবে। একটা নাটক, গল্প, উপন্যাস, চরিত্রগুলো যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে পুরো গল্প বিষয়টাও কিন্তু মনে থাকবে। তো এর প্রেক্ষাপটটা কীরকম আছে আমরা দেখতে পাচ্ছি, মানে গল্পের বিষয়টা, প্রেক্ষাপট নয়, মানে নাটকের বিষয়টা কথা বলছি আমি। তো নাটকের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা তোমার শহর বা নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, আর এই শহরটা হচ্ছে যক্ষপুরী। যক্ষপুরীতে একটা সোনার খনি আবিষ্কৃত হয়েছে। তো সেই সোনার খনির চারিদিকে কি আছে না, তোমার শক্ত প্রাচীর দিয়ে ঘেরা আছে। তো এই যে তোমার খনিটা আবিষ্কৃত হয়েছে, যে শক্ত প্রাচীর দিয়ে ঘেরা যে খনি, সেখানে শহরের বাইরে থেকে মানুষজন আসছে, মানে শ্রমিকরা আসছে এখানে কাজ করতে বা কাজের সূত্রে। দিনরাত্রি তারা পরিশ্রম করছে এবং সেই খনির গহ্বর থেকে সোনা তুলে আনছে। আর সেই শ্রমিকগণদেরকে পরিচালনা করা এবং কাজকর্ম দেখাশোনার জন্য যক্ষপুরীর রাজা রয়েছেন, সেই রাজা বেশ শক্তপোক্ত ব্যবস্থা কিন্তু গড়ে তুলেছেন। কীরকম ব্যবস্থা? রাজা এখানে একটা জালের আবরণে ঘেরা ঘরের মধ্যে নিজে থাকেন, মানে নিজেকে নেপথ্যেই রাখছেন, সবসময় নেপথ্যে দেখা যাচ্ছে এখানে রাজাকে। আর একটা মাত্র জানলার মধ্য দিয়ে তিনি বাইরের মানুষদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করছেন, তিনি বাইরে আসছেন না রাজা। রাজার কাজকর্মগুলোকে পরিচালনা করছেন তার একান্ত অনুগত যারা পার্ষদ রয়েছে, সেই পার্ষদের দ্বারা কিন্তু কাজগুলো চলছে। তো এই পার্ষদদের মধ্যে সব থেকে ওপরে কি আছে? সর্দাররা, বড় সর্দার, মেজো সর্দার, ছোট সর্দার। তো এই সর্দাররা আবার কাজকর্ম পরিচালনা করছেন মোড়লদের দ্বারা। তাহলে সর্দারদের নিচে থাকছে মোড়লরা। বিভিন্ন পাড়ায় স্বতন্ত্র মোড়ল কিন্তু রয়েছে। মোড়ল ছাড়া কিন্তু আরও অনেকে রয়েছে, যেমন স্পাই অর্থাৎ চর, অনুচর এরা রয়েছে, প্রহরী, সৈন্যদল, এরকম কিন্তু অনেক আমরা চরিত্র এখানে পাবো, বা অনেক সেই যারা কাজকর্ম দেখাশোনা করছে রাজা। তো যক্ষপুরীতে এরা কি হচ্ছে না, এরা হচ্ছে শাসক শ্রেণী। আর শোষিত, বঞ্চিত বা নিপীড়িত শ্রেণীও রয়েছে। কারা? না খোদাইকররা, যারা কাজ করছে। তো এই শাসকরা প্রজাদেরকে শোষণ করে, তাদের পরিশ্রমের বিনিময়ে বিপুল মুনাফা কিন্তু অর্জন করছে। শ্রমিকদের কাজ কি হচ্ছে না, দিন রাত্রি তারা পরিশ্রম করবে এবং খনি থেকে সোনা তুলে আনবে। তো খোদাইকররা, তাদের আবার মানে কি বলবো, ব্যক্তি নামে পরিচয় নেই, মানুষ হিসেবে গুরুত্ব নেই, তাদের ব্যক্তি নাম নেই। তার জন্য তারা সংখ্যা হিসেবে চিহ্নিত। এত এত মানুষের নাম মনে কে রাখবে? তাদেরকে সংখ্যা দিয়ে দাও। তো সেই শোষিত প্রজাদের মধ্যে তোমার ব্যক্তি অসন্তোষ বা তোমার বিদ্রোহ যাতে মানে দানা বাঁধতে না পারে, সেই জন্য সেই কর্তৃপক্ষ, শাসক কর্তৃপক্ষের কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে। এদের জন্য কি করে দেওয়া হয়েছে? কোয়ার্টার্স দেওয়া হয়েছে। এই যে যারা তোমার কাজ করছে, খোদাই কর্মীরা,
তাদের জন্য কোয়ার্টার দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়ার জন্য তাদের অধ্যাপক আছে, পুরাণ বাগিশ আছে, ধর্ম উপদেশ দেওয়ার জন্য আছে গোসাইরা, বিদ্রোহী প্রজাদের শায়েস্তা করবার জন্য আছে বন্দিশালা। ঠিক আছে, মনুষ্যত্বহীন এই যক্ষপুরীর একটা তোমার সেই প্রাণহীন একটা চেতনাহীন একটা আবহ একটা পরিবেশ আছে। তার মধ্যে দেখা যাচ্ছে এই মানুষদের মধ্যে হঠাৎ করে নন্দিনীর আবিষ্কার হচ্ছে। এই নন্দিনী মানবী যখন এখানে চলে আসছে তখন তাকে ঘিরে যক্ষপুরীর সেই নিষ্প্রাণ যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে শুরু হচ্ছে প্রাণের চাঞ্চল্য। নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি কিশোর চরিত্র রয়েছে, কিশোরকে দেখতে পাচ্ছি যে নন্দিনীর সঙ্গ পাওয়ার জন্য কিশোর কিন্তু ব্যাকুল হয়ে উঠেছে। অধ্যাপকও চাইছে নন্দিনীর সঙ্গ, প্রাণচঞ্চল হচ্ছে সেই নন্দিনী, নন্দিনীকে সবাই কিন্তু চাইছে। নন্দিনীর কথাতে জানা যাচ্ছে যে তার কি বলবে মানে প্রেমিক তথা স্বামী বলতে পারে, তার প্রাণ পুরুষ রঞ্জন তার প্রেবাসপদ যক্ষপুরীতে আসবে, আজ তার সঙ্গে নন্দিনীর দেখা হবে, সেই কথাগুলো নন্দিনী কিন্তু বলছে। এই কথাতে জানা যাচ্ছে যে নন্দিনী কিন্তু মানে এই কথাটাকে তোমার নন্দিনী জানাবে, কাকে জানাবে, রাজাকে জানাবে এবং রাজার সঙ্গে দেখা করবে, যেখানে কিন্তু রঞ্জন আসছে। আর তার আগে কথোপকথন হচ্ছে রাজার সঙ্গে নন্দিনীর। আর নন্দিনী বারে বারে রাজাকে বলছে তুমি অন্ধকারের মধ্যে কেন আছো, তুমি বাইরে বেরিয়ে আসো, অন্ধকারে তোমার দম বন্ধ হয়ে যায় না, বাইরে দেখো কত সুন্দর সূর্যের আলো, দিনের বেলা দেখো কত সুন্দর, সব মানে স্বাধীনতা মুক্ত সব কিছু বিষয়গুলো কিন্তু মনে মধ্যে মানে নিয়ে আসার চেষ্টা করছে রাজার, কিন্তু রাজা সেগুলোকে এড়িয়েই যাচ্ছে। এক সময় নন্দিনী তাকে বলছে যে রঞ্জন আসছে। তো রাজার চিত্ত বেশ ব্যাকুল আছে নন্দিনীর সঙ্গে সাক্ষাৎ পাওয়ার পর। রাজাও কিন্তু একটু বিচলিত হয়েছে, নন্দিনীকে সেও পেতে চায়, অর্থাৎ নন্দিনী হচ্ছে মুক্ত স্বাধীন, সেই নিষ্প্রাণ একটা অঞ্চল যে সেই তোমার যক্ষপুরী, সেখানে রাজাও এতদিন সেই অন্ধকারে থাকতে থাকতে তার জীবন একটা অন্যরকম একটা অবস্থা তৈরি হয়েছে, অতিষ্ঠ হয়ে উঠেছে। সেও মুক্তির স্বাদ যখন পাচ্ছে নন্দিনীকে, সেও কিন্তু যেন তার চিত্ততেও কিন্তু একটা আন্দোলন সৃষ্টি হচ্ছে। সেই নন্দিনীর সঙ্গই তার সেই ভিতরকার মানুষটাকে কিন্তু প্রবলভাবে নাড়া দিয়েছিল। ঠিক এই সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে ফাগুলাল, বিশু সবার মধ্যে সেই চিত্ত কিন্তু আন্দোলিত করে তুলেছে নন্দিনী। তো নন্দিনী বিশুকে নিয়ে রঞ্জনের জন্য অপেক্ষা করতে যায়। এদিকে দেখা যাচ্ছে রঞ্জনকে যক্ষপুরীতে নন্দিনীর সঙ্গে কিছুতে কিন্তু মিলতে দিতে চাইছে না সর্দাররা, যারা রাজার কাজ পরিচালনা করে একদম সব থেকে ওপরে যারা আছে সেই সর্দাররা কিন্তু কোনো রকমেই নন্দিনী আর রঞ্জনকে মিলতে দেবে না। তো মোড়ল, ছোট সর্দার এরা সবাই কিন্তু সেইগুলো মানে দায়িত্ব নিয়েছে এবং রঞ্জনকে বন্দি করে রাজার ঘরে পাঠিয়ে দেবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নাছোড়বান্দা নন্দিনী, রঞ্জন কি কিশোর না না রঞ্জন কিশোর দুটো আলাদা চরিত্র। এবং দেখা যাচ্ছে যে তোমার নাছোড়বান্দা নন্দিনীকে কিন্তু রাজা কথা দিয়েছে যে রঞ্জনকে তার কাছে এনে দেবে, কিন্তু দেখা যাচ্ছে যে সর্দার কিন্তু গোপনে পরিকল্পনা করেছে রঞ্জনকে বন্দি করে রাজার ঘরে নিয়ে যাবে, আর সেখানে কিন্তু সত্যি সে পাঠিয়ে দেয়। এখানে দেখা যাচ্ছে রঞ্জনের সেই স্পর্ধিত সেই যৌবন সেটাকে সহ্য করতে পারছে না রাজা। তারপর সে কি করছে, রাজা কিন্তু শেষমেশ সে রঞ্জনকে হত্যা করছে। অবশ্য রাজা জানতো না যে সে রঞ্জন, রঞ্জনের নামটা সে কিন্তু জানতো না যে নন্দিনীর প্রেমিক এই রঞ্জন, তবে সেই যৌবনের স্পর্ধা বা তার কথাবার্তা শুনে কিন্তু রাজা তাকে হত্যা করেছিল। এদিকে নন্দিনীকে কাছে পেয়ে খোদাই করছে বিশু, বিশু পাগলা একটা চরিত্র আছে, সে কিন্তু তার মন বিদ্রোহী হয়ে উঠেছে, তাকেও সর্দার কিন্তু বন্দি করেছিল। বিশুকে বন্দি করে যখন নিয়ে যাচ্ছে তখন খোদাইকরের দল কিন্তু প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠছে। রঞ্জনের খোঁজে কিশোর রাজার ঘরে গিয়েছিল, সেখানে কিশোরেরও স্পর্ধা যখন রাজা সহ্য করতে পারছে না, কিশোরকেও রাজা হত্যা করছে। অর্থাৎ এখানে দুজনকেই হত্যা করছে রাজা, রঞ্জনকে হত্যা করছে, কিশোরকেও হত্যা করছে। শেষ মুহূর্তে দেখা যাচ্ছে ফাগুলাল দলবল জুটিয়ে সেই রাজার সেই বন্দিশালা ভাঙবার জন্য এগিয়ে যাচ্ছে।
অন্যদিকে নন্দিনীও যাচ্ছে রাজার কাছে, রাজাকে দরজা খুলতে বলছে। প্রচণ্ড একটা সেই উত্তেজনাকর মুহূর্ত হচ্ছে, এবং সেই সময় রাজা কি করছে না, তোমার রাজা নিজেই নিজের জানলা, মানে কি বলবো, নিজের জালের সেই যে দরজা রয়েছে সেটাকে ভেঙে ফেলছে। নন্দিনী দেখতে পাচ্ছে মৃত রঞ্জন আর কিশোর দুজনকে দেখতে পাচ্ছে। রাজা নিজের ভুল বুঝতে পারছে, এবং সে বুঝতে পারছে যে আসলে আহ, সে এতদিন পরিচালনা করছিল ভেবেছে, আসলে তাকেই পরিচালনা করছে সর্দাররা। সর্দারদের জালে পা দিয়ে সেই রাজা কিন্তু ভুল কাজ করে এসেছে, সর্দাররা তাকে কিন্তু ঠকিয়েছে। সে যখন বুঝতে পারছে যে তার নিজের যন্ত্র আর তার নিজেকেই মানছে না, তখন রাজা কিন্তু নিজের সেই ধ্বজাদণ্ড কিন্তু ভেঙে ফেলছে। এদিকে ফাগুলাল দলবল নিয়ে বন্দিশালা ভেঙে ফেলছে, মুক্ত হয়েছে। আবার বিশু পাগলাকে যে মানে বন্দি করে রেখেছিল, বিশু পাগলা মুক্ত হয়ে গেল। এবং এদিকে অন্যদিকে দেখা যাচ্ছে সর্দারও তার সেনাবাহিনী সৈন্যদল নিয়ে কিন্তু প্রস্তুত আছে, একটা চূড়ান্ত লড়াইয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে নন্দিনী, এবং তাকে অনুসরণ করে লড়াইয়ের দিকে ছুটে যাচ্ছে রাজা, বিশু, একদম সবাই শেষে সেই মুক্তির দিকে কিন্তু ছুটে যাচ্ছে। এইভাবে নাটকটা কিন্তু শেষ হচ্ছে সেই রাজার বন্দিদশাকে মুক্ত করে। তো নাটকের বিষয়বস্তুটা একদম সংক্ষেপে আমি বললাম। তোমরা বেশ সংলাপময়তা রয়েছে নাটকে, আর অনেকগুলো চরিত্র রয়েছে। তো তোমরা একটু ভালোভাবে আরও পড়ে নেবে যদি সময় থাকে তোমাদের কাছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো যে এর মধ্যে কিন্তু কি রয়েছে নাটকটার মধ্যে। তো রক্তকরবী নাটক এমন একটা শ্রেণীর নাটক যেটা নিয়ে কিন্তু সমালোচকদের মধ্যে মানে দ্বিধা বা বিতর্কের কিন্তু কোনো শেষ নেই। এটা যখন প্রকাশ পেয়েছিল তারপরে বিভিন্ন সমালোচকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই নাটকটাকে কিন্তু দেখেছেন। ফলে এই নাটকটি সম্পর্কে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ তার ধারণা ব্যক্ত করছেন এইভাবে, তার অন্য কেউ ধারণা ব্যক্ত করছেন অন্যভাবে। তো রবীন্দ্রনাট্য প্রবাহ গ্রন্থের রচয়িতা প্রমথনাথ বিশি তিনি বলছেন রক্তকরবীকে জড় ধর্মের সঙ্গে প্রাণ ধর্মের দ্বন্দ্বের নাটক তিনি বলেছেন এটাকে। তার মতটা এরকম, রক্তকরবী নাটকখানিকে বিশেষভাবে যন্ত্রবাদ সমস্যার কথা বলিয়া মনে করিবার কারণ নাই, বড় জোর যন্ত্রবাদের একটি উপলক্ষ মনে করা যাইতে পারে। জড় ধর্মের সঙ্গে প্রাণ ধর্মের দ্বন্দ্ব প্রদর্শনী এই নাটকের মূল লক্ষ্য। শুধু মানে তার কথা নয়, আরও অনেক সমালোচক, যেমন আমরা বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রণেতা ডক্টর সুকুমার সেনের কথা যদি বলি, তিনি রক্তকরবীকে রবীন্দ্রনাথের কঠিনতম ভাবনাট্য বলেছেন। তিনি বলছেন রক্তকরবী রবীন্দ্রনাথের কঠিনতম ভাবনাট্য, রূপক ও গল্প কাহিনীতে অবিচ্ছেদ্যভাবে জমাট বাঁধিয়েছে। কেন্দ্রীয় ভূমিকা নন্দিনীর সাজ রক্তকরবীর ফুলে, এবং এই ফুল দিয়া অথবা না দিয়া তাহার প্রেম ও প্রীতির গতি সূচিত, তাই নাটকটির রক্তকরবী নাম অতিশয় সঙ্গত। বাংলা নাটকের ইতিহাস গ্রন্থের রচয়িতা অজিত কুমার ঘোষ তিনি রক্তকরবী নাটককে কিন্তু এই নাটকে কাব্যরসের আধিক্য, নাট্য সংঘাতের অভাব, এই সব কিছু লক্ষ্য করছেন। তো সবার মত রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন মত। শঙ্খ ঘোষ বলছেন যে অনেক টুকরো টুকরো সময়ের খণ্ড নিয়ে, যেমন রক্তকরবীর একটি ঐক্যময় আপাত সময়, তেমন অনেক টুকরো টুকরো পথ নিয়ে তার ঐক্যময় পথ, আপাত পথ। তো এইভাবে বিভিন্ন সমালোচকের আমরা বিভিন্ন মত দেখতে পাচ্ছি। ওই শম্ভু মিত্রের কথা বলছি, গ্রুপ থিয়েটার বহুরূপী নাট্য দলের যিনি সর্বেসর্বা শম্ভু মিত্র, তিনি বলছেন এই নাটকটা কিন্তু সত্যমূলক হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটা বলেছিলেন, তার কথায় সংগঠিত শক্তির সামনে ব্যক্তিগত মানুষের অবমাননা রবীন্দ্রনাথ দেখেছিলেন তার যক্ষপুরীতে। তিনি আশা করেছিলেন যে মানুষের অদম্য প্রাণশক্তিই তাকে বাঁচাবে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে এইভাবে বিভিন্ন সমালোচক তাদের বিভিন্ন মত প্রকাশ করেছেন এই নাটক সম্পর্কে। এই নাটকের সমাজ বাস্তবতা যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাবো যে পটভূমিটা যখন আলোচনা কি বলবো করব তখন বোঝা যাবে যেখানে পশ্চিমী দেশগুলি যেগুলো রয়েছে, যেখানে মানে শিল্পায়নের বা শিল্প বিপ্লবের যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে সেই যন্ত্রনির্ভর সভ্যতা, তার যে সেই ক্রম আগ্রাসন বা পুঁজিবাদীর যে নগ্নরূপ, কৃষি নির্ভর যে সমাজ বা সভ্যতাকে যেভাবে মানে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে কিন্তু যেন রক্তকরবী নাটকটা
লেখা হয়েছে। সেই হিসেবে যদি আমরা ধরি, মানে শম্ভু মিত্র যেটা বলেছেন, তার মানে রক্তকরবী নাটক সম্পর্কে তার যে মতামতটা, হ্যাঁ, রবীন্দ্রনাথ তার এই যে কবির অভিবাসন যেটা আছে নাটকের প্রথমে, সেখানে তিনি কি বলছেন, কর্ষণজীবী এবং আকর্ষণজীবী এই দুই জাতীয় সভ্যতার মধ্যে একটা বিষম দ্বন্দ্ব আছে। কৃষিকাজ থেকে হরণের কাজে মানুষকে টেনে নিয়ে কলিযুগে কৃষিপল্লীকে কেবলই উজাড় করে দিচ্ছে। তো এই নাটকে যক্ষপুরীর সেই সোনার খনি হচ্ছে শোষণজীবী, আর আকর্ষণজীবী বলা যেতে পারে তোমার যারা শাসনটা করছে। তো ব্যাপার হচ্ছে যে এখানে আমরা যদি যক্ষপুরীকে একটা মানে এখনকার যুগের একটা আধুনিক ইন্ডাস্ট্রি বা শিল্পকেন্দ্র ভাবি, তাহলে রক্তকরবীর যে প্লট বা বিষয় চরিত্রগুলো আরও সহজ লাগবে। খেয়াল করে দেখো, শিল্প বিপ্লব হয়েছে, যন্ত্র সভ্যতার অগ্রগতি উন্নতি হয়েছে। ঠিক আছে, এটা ঠিক আছে যে মানুষের শ্রমকে আরও লাঘব করছে যন্ত্র, কিন্তু সেই যন্ত্রকে পরিচালনা করতে করতে মানুষ নিজের প্রাণ নিজের চেতনাকে পুরোপুরি যখন যন্ত্রের উপরেই দিয়ে দিচ্ছে, তখন এমন একটা সময় আসছে যে নিজ যন্ত্র হয়ে যাচ্ছে মানুষ, এবং যেন যন্ত্রই তারপর মানুষকে পরিচালনা করছে। অর্থাৎ যেটা প্রাণ চঞ্চলতা ছিল, যেটা চেতনা ছিল, যেটা নিজস্বতা ছিল, যে স্বাধীনতা ছিল, সেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে মানুষের মধ্যে। তো একটা ইন্ডাস্ট্রি বা একটা শিল্পকেন্দ্রকে যখন আমরা ভাবি, তখন কি দেখি যে একটা ইন্ডাস্ট্রি বা ধরো একটা কোম্পানির কথা বলছি, তো সেটা যেমন যক্ষপুরীর সমান। যক্ষপুরীতে কি হচ্ছে না, তোমার মানুষগুলো মানুষ বলে পরিচিত নয়, তাদের সংখ্যা রয়েছে। কেমন সংখ্যা রয়েছে? যেমন 47 ফ, 59, 69 71 ট, এভাবে তোমার ফ ট নামে বিভিন্ন পাড়াও রয়েছে। অর্থাৎ কি, মানুষের পরিচয় এখানে নেই, সবাই এক একটা শ্রমিক, এবং শ্রমিকের নাম্বার রয়েছে। অর্থাৎ তাদের শ্রমটুকুটা নিংড়ে নেওয়াই উদ্দেশ্য। যক্ষপুরীতে রাজাও যেন সেটাই করছে সর্দারদের দ্বারা, সর্দাররাই পুরো কাজটাকে পরিচালনা করছে, রাজা তো নেপথ্যে আছে। তো কোনো একটা কোম্পানি ধরে নাও, কোনো একটা ইন্ডাস্ট্রি, যিনি মালিক তিনি হয়তো অন্য জায়গায় আছেন, দেশের হয়তো বাইরেই আছেন, তিনি কন্ট্রোল করছেন সেখান থেকে। কাদের দ্বারা করাচ্ছেন? না কোনো একটা ইয়েকে, সংস্থাকে ধরেছেন বা কোনো একটা দলকে ধরেছেন, তারা সর্দাররা যেরকম কাজ করছে পরিচালনা করছেন, রাজা নেপথ্যে আছেন, মালিক নেপথ্যে আছেন। খেয়াল করে দেখো, আমাদের ভারতেও অনেক কোম্পানি আছে যেগুলো কিন্তু বিদেশে মালিক রয়েছে, মানে আমাদের দেশের মালিকটাই নয়, চলছে কিন্তু। তো ব্যাপার হচ্ছে যে যক্ষপুরীকে সেইভাবে যদি একটা শিল্পকেন্দ্র বা ইন্ডাস্ট্রি ধরি, তার চারিদিক শক্ত প্রাচীর দিয়ে ঘেরা আছে, যক্ষপুরীও তাই আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে দেখতে পাচ্ছি সোনার খনি আবিষ্কৃত হয়েছে যক্ষপুরীতে। রাজা তার মুনাফা বাড়ানোর জন্য বা সেই লক্ষ্যে কী করছেন, সোনার খনি থেকে উৎপাদন বৃদ্ধি করতে চাইছেন। তো চাপটা কার উপর পড়বে? শ্রমিকদের উপর পড়বে। তো একটা ইন্ডাস্ট্রি কীভাবে গড়ে ওঠে? নানান প্রশাসনিক স্তর রয়েছে সেই সুষ্ঠু বিন্যাসে। যক্ষপুরীতে তেমনই আছে, আমরা দেখতে পাচ্ছি যে রাজা একটা শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে। রাজা সবার উপরে আছেন, তিনি তো মালিক। তার নিচে কাকে আছে? তোমার সর্দাররা আছে, বড় সর্দার, মেজো সর্দার, ছোট সর্দার, মোড়ল আছে, তারপরে এইভাবে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কিন্তু রয়েছেন। যেমন একটা কোম্পানিতে কে থাকেন? মালিক থাকেন, তারপরে কে থাকে? তবে তোমার ডিরেক্টর, যেটাকে বলবো আমরা, ডিরেক্টর থাকেন, তারপর ম্যানেজার থাকেন। সর্দাররা সেই ম্যানেজারের জায়গাটাকে ধরে নাও। তারপরে সুপারভাইজার থাকেন, তারপরে আরও অন্যান্য সব থেকে নিচে কাজ থাকে, লেবাররা থাকে না, যারা শ্রমজীবী। তো সেই যক্ষপুরীতে আমরা দেখছি সেই খনি শিল্পকে ঠিক মতো চালনা করার দায়িত্ব এই মানুষগুলোর উপর। যেরকম একটা ইন্ডাস্ট্রি বা কোম্পানিকে চালানোর জন্য এই ধরনের মানুষগুলো কিন্তু কাজ করে থাকে। তো শ্রমিক সাধারণকে শোষণ করে যতটা সম্ভব মানে মুনাফা অর্জন করাই কিন্তু সেই ইয়েতে তোমার যক্ষপুরীতে কিন্তু উদ্দেশ্য। সেই রকমই একটা ইন্ডাস্ট্রিতেও দেখবে, যতটা মানে আমি প্রাইভেট কোম্পানিগুলোর কথা বলছি, সেইগুলোতে দেখবে এইভাবেই কাজ করানো হয়। কাজ হয়ে গেল যেটা ডিউটি, তারপর ওভারটাইমও করতে বাধ্য হয় অনেক সময় তারা। ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেশার এতটা দেওয়া হয়। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার সেই
শ্রেণী, শোষক শ্রেণীর মুনাফা অর্জনের প্রধান অবলম্বন হচ্ছে শ্রমিক শ্রেণী, অর্থাৎ যক্ষপুরীর যারা কারিগররা, যক্ষপুরীতে খনিতে কাজ করানো, আশেপাশে তোমার কি করছে না, কিভাবে নিয়ে আসছে তাদেরকে না, যক্ষপুরীর খনিতে কাজ করতে আসছে আশেপাশে সেই গ্রামগুলোর মানুষ, নানা গ্রামগঞ্জ থেকে টাকার লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে আসা হয়। কিন্তু যক্ষপুরীর সেই মালিক শ্রেণীর চোখে এই খোদাইকরদের কোনো গুরুত্ব নেই, তারা জাস্ট সংখ্যা মাত্র। কি বললাম যে 47 প 69 ম 71 টো প্রভৃতি নাম দেওয়া হয়েছে, সংখ্যা দিয়ে তাদের পরিচয়। তাদের ডিউটি হাওয়ার্স হচ্ছে 12 ঘন্টা, 12 ঘন্টা তাদেরকে কাজ করতে হচ্ছে। 12 ঘন্টা ডিউটির পরেও অন্তত তাদেরকে 4 ঘন্টা ওভার টাইম দিতে হয়, অর্থাৎ মানুষগুলোকে কাজ কতক্ষণ করতে হচ্ছে, 16 ঘন্টা। তো এই রুটিন মাফিক ঠাসা একটা কাজের মধ্যে কোনো ছুটির ব্যবস্থা কিন্তু নেই, ছুটি নেওয়ার কোনো অধিকার নেই শ্রমিকদের মধ্যে, বাড়ি যাওয়ার কোনো হুকুম কিন্তু নেই। তো বুঝতেই পারছো যে কিভাবে তাদের সেই পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে মানুষগুলোর জীবন। সেই আঁখকে যেমন সেই মারিয়ে তার ছিবড়াটা শেষে ফেলে দেওয়া হয়, অর্থাৎ এদের এই মানুষগুলোর মধ্যেও তাদের শ্রমটাকে নিয়ে, তাদের জীবন রসকে নিয়ে তাদের ছিবড়া হিসেবে ফেলে দেওয়া হয়। তো সেই ক্রমাগত শোষণে, অত্যাচারে জর্জরিত হয়ে শ্রমিকদের মধ্যে সেই অসন্তোষের বাষ্প যখন সৃষ্টি হয়, দানা বাঁধে, সেটাকেও ঠিক করার জন্য ব্যবস্থা থাকে। মানে পুরোটাই মানে কি বলবো, মানসিক দিক থেকে প্রস্তুতি নিয়েই কোম্পানির ডিরেক্টর থেকে শুরু করে সবাই কিন্তু নামে, সব দিকটা ভাবে, সেই ছকটা তাদের প্ল্যান মাফিক কিন্তু সব কিছু করা থাকে। তো এখানেও দেখা যাচ্ছে, আমরা যক্ষপুরীতে দেখতে পাচ্ছি শ্রমিকদের জন্য আলাদা কোয়ার্টার্স আছে, সিনিয়রিটি এবং আনুগত্য অনুসারে কোয়ার্টার্সে বিভিন্ন টাইপের কোয়ার্টার্স দেওয়া হচ্ছে, দন্তন্য, ইয়, চ, মূর্ধন্য বিভিন্ন পাড়া রয়েছে, ঠিক আছে। সেই হিসেবে মালিকরা শ্রমিকদেরকে যেমন তোমার শ্রমিকদের জন্য কি করে দিচ্ছে, তোমার হেলথ সেন্টার করে দিচ্ছে, স্কুল তৈরি করে দিচ্ছে, যক্ষপুরী খোদার কর্মীদের জন্য সেই ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে। দেখবে এখন যেরকম ইন্ডাস্ট্রিতে কোনো একটা তোমার কোম্পানি, তো কোম্পানিতে জয়েন করলে পিএফ এর ব্যবস্থা করে দেওয়া হয়, ইএসআই এর ব্যবস্থা করে দেওয়া হয়, ওগুলো মনে হয় যে খুব ভালো জিনিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব দিক থেকে রেডি হয়ে প্রস্তুত হয়েই কিন্তু তারা নামে, তারা তার জন্য সব ব্যবস্থা করে দেয়, যাতে কর্মচারীরা যারা কাজ করছে তারা ভাবে যে বিশাল ব্যবস্থা করে দিয়েছে, সারা জীবন ভাবতে হবে না। কিন্তু সেই যে জাঁতাকলে ঢুকে যাবে একবার, তারা পিছিয়ে একদম সে আখের ছিবড়ার মতো বার হবে। তাদের জন্য হেলথ সেন্টার, স্কুল সব কিছু তৈরি করে দেওয়া হচ্ছে, যেরকম যক্ষপুরীতে আমরা দেখতে পাচ্ছি খোদাইকরদের জন্য সেই ধরনের ব্যবস্থা রয়েছে। চিকিৎসক আছে, অধ্যাপক আছে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে শোষিত কারিগরদের মধ্যে যাতে অসন্তোষ বাঁধা, দানা বাঁধতে না পারে, সেই উদ্দেশ্যে চিকিৎসক, অধ্যাপকেরা নিয়োগ রয়েছে। ধর্মকথায় তাদেরকে ভুলিয়ে রাখার জন্য মালিক পক্ষের থেকে মন্দিরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ধর্মকথা শোনানোর জন্য গোঁসাই, পুরাণ বাগিশ এরাও কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপরেও যদি না ভোলে, তাতেও যারা না ভোলে, তাদের জন্য রয়েছে মদের ভাটিখানার ব্যবস্থা। তাহলে নেশাগ্রস্ত হলে মানুষ ঠিকই ভুলে থাকবে, তো সেটার ব্যবস্থাও রয়েছে। ফাগুলালের মতো খোদাইকর তারা মদের নেশাতেই চুর হয়ে থাকে, এখানে দেখা যাচ্ছে তারা জীবনের জ্বালা যন্ত্রণা ভুলতে মদের নেশাতে চুর হয়ে কিন্তু থাকে। এরপরেও যদি তোমার শ্রমিকদের মধ্যে কোনো রকম অসন্তোষ দানা বাঁধছে কিনা সেটা দেখার জন্য রয়েছে রাজার চর বা স্পাইয়ের ব্যবস্থা করা হয়েছে। যেমন স্পাই 321 একটা চরিত্র রয়েছে এই নাটকে। তো বুঝতেই পারছো যক্ষপুরীর জীবন ও সমাজ সেই স্বাভাবিকভাবেই আমাদের সেই বাস্তব চিত্রকেই কিন্তু তুলে ধরছে। এখানে সেই প্রতিক্রিয়াশীল রাষ্ট্রযন্ত্র এবং শ্রমজীবী সাধারণ মানুষের একটা সেই নিরবিচ্ছিন্ন একটা সংগ্রামের পরিচয় আমরা পাচ্ছি। যক্ষপুরীর রাজা এবং খোদাইকরদের মধ্যে যেন সেই লড়াই কিন্তু চলছে, এটা এখনও কিন্তু মানে বাস্তব ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমি স্বাভাবিক একটা কল সেন্টারে কাজ করতাম, তো রক্তকরবীটা যখনই পড়ি আমার সেই কল সেন্টারের চিত্রটা মনে পড়ে, মানে বীভৎস রকমের। অনেকের মনে হতে পারে যে কল সেন্টার কত সুন্দর, কল করি তো কত সম্মান দিয়ে কথা বলে। একবার কল সেন্টারে যারা বসে থাকে, যারা কাজ করে, তাদের মানে জীবন কাহিনীটা যদি শোনো তখন রক্তকরবীর কথাই মনে পড়বে। ওখানে যারা বসে থাকে, যারা কলগুলো রিসিভ করে, তাদের এই খোদাই কর্মীদের মতোই অবস্থা। তাদেরও ডিউটি প্রায় 10 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয়। প্রথমে বলবে যে 8 ঘন্টা ডিউটি, কিন্তু যখন ঢুকে যাবে ওখানে তখন 10 থেকে 12 ঘন্টা ডিউটি হয়। ওভার টাইমও তাদেরকে করতে হয়। ওভার টাইমটা নিজে ইচ্ছাকৃত নয়, জোর করে দেওয়া হয় কল প্রেশার যখন থাকে। নেটওয়ার্ক প্রবলেম তো এখন বুঝতেই পারছো কত, ততই ওখানে কল ওভারফ্লো হয়। তারপরে সেখানে
একটা কলের পরে একটা কলে কোনো অবসর থাকে না, 2 মিনিটের মধ্যে কলটা শেষ করতে হবে, আবার কাস্টমারকেও স্যাটিসফাই যাতে নিয়ে যায় সেটাও দেখতে হবে, কলগুলো আবার অডিট হয়, অডিটে যদি কিছু ভুল ধরা পড়ে তাহলে তার চাকরিটা চলে যাবে। অনেক ধরনের ইয়ে রয়েছে সেখানে, ম্যানেজার রয়েছে, তার নিচে তোমার ইয়ে রয়েছে, কোয়ালিটি অ্যানালিসিস রয়েছে, কিউএ যাদেরকে বলা হয়, তার থেকে নিচে টিএল রয়েছে, মানে টিম লিডার রয়েছে, একদম শেষে তাকে সিআরও, কাস্টমার রিপ্রেজেন্টেটিভ অফিসার যাকে বলা হয়, যারা কলগুলো তোমাদের ধরে, মানে কোনো কাস্টমার কেয়ারে যে কল করি না সেই কলগুলো ধরে। তো তারাও সেই খোদাই কর্মীদের মতোই কাজ করে, তাদেরকে মানে কথা শুনে মনে হয় যে বেশ সুখে আছে, এসি রুমে বসে আছে, কিন্তু মানসিক যে প্রেশারটা দেওয়া হয় ওর থেকে বড় কিছু নেই। তো এইখানেও সেই ইন্ডাস্ট্রির কথাগুলোই বলা হচ্ছে, যে কোনো কোম্পানির কথা, এই ধরনেরই, যখন আমরা কোনো একটা প্রাইভেট ব্যাংকেও যদি যাই তো সেখানেও এই ধরনের কিন্তু শোষণ উৎপীড়ন এখনও আছে। রবীন্দ্রনাথ তার যুগের কথা বলছেন, মানে যন্ত্র সভ্যতাটাই মানে মানুষ একদম কি বলবো যান্ত্রিক যখন হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখো যারা কাজকর্ম করছে, শোষণ করছে যারা শাসক শ্রেণী, তাদেরও তো স্বাধীনতা দরকার হয়। যে ম্যানেজার আছে কোম্পানির, তার মনে হয় না যে আমি ওভারটাইম কেন করব, ওভারটাইম করলে তাকেও তো থাকতে হচ্ছে, কিন্তু তার উপর চাপ আছে ডিরেক্টরের, ডিরেক্টর যা বলবে তাই করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে, ফলে ম্যানেজারের ওপর চাপ পড়ছে, তার তো আরও বেশি চাপ হবে, তাকে তো সব দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালনা করার জন্য, তাকে সব কাজ চুকিয়ে হিসেব দিয়ে বাড়ি ফিরতে হবে। তাহলে তার কি বাড়ির চিন্তা হয় না, তার ছেলে পিলে, তার মা বোন স্ত্রীর কথা মনে পড়ে না? মনে পড়ে। এই যন্ত্র সভ্যতাতে বা যান্ত্রিকে মানে পরিণত যখন যান্ত্রিকতা তার মধ্যে চলে আসছে তখন সব ভুলে যাচ্ছে, তখন সে কিন্তু নিজেকেও ভুলে যাচ্ছে যে আমি একটা মানুষ, তার নিচের কর্মচারী তাদের উপর সে জোর খাটাচ্ছে, যেরকম ডিরেক্টর তাকে চাপ দিচ্ছে সেরকম তার নিচে হয়তো সুপারভাইজার আছে, তোমার ম্যানেজারের নিচে, ম্যানেজার তখন সুপারভাইজারকে চাপ দিচ্ছে, সুপারভাইজার কাদেরকে চাপ দেবে না, যারা কাজ করছে তার নিচে। এইভাবে তারা নিজের মনুষ্যত্ব ভুলে যাচ্ছে, নিজের পরিবারের কথা ভুলে যাচ্ছে, কিন্তু তাদের কখনো কি মনে পড়ে না যে এই কাজটাতে এতটা চাপ আছে, আমি ফ্যামিলির সময় দিতে পারছি না, বাড়ির মানুষজনকে সময় দিতে পারছি না। আসলে এইরকম প্রায় 16 ঘন্টা ঠাসা কাজে যখন থেকে যাচ্ছে মানুষগুলো নিজেকেই ভুলে যাচ্ছে, নিজেও যন্ত্র হয়ে যাচ্ছে, তখন আর তার মধ্যে বিবেক বলে আর কোনো কিন্তু কাজ করছে না, আবেগ বলে কোনো কিন্তু কাজ করছে না, তখন দেখা যাচ্ছে তারা কিন্তু শুধু শোষণই করে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যেও কখনো কখনো মাথাতে চলে আসে যে আমারও জীবন আছে, একটা সুস্থ স্বাভাবিক জীবন, আমি এইভাবে মানুষের সাথে ব্যবহার করতে চাই না, আমারও বাড়ি যেতে হবে, আমাকেও তাদেরকে সময় দিতে হবে। ওই যে ভাবনা বা চিন্তাটা, ওইটাই হচ্ছে নন্দিনী। এই রক্তকরবী নাটকে যে নন্দিনী ক্যারেক্টারটা আছে, ওই ক্যারেক্টারটাকে ওই জায়গাটা ধরতে পারো, তাদের মনেও কিন্তু নন্দিনী আসে, তারাও নন্দিনীকে চায়, সবাই নন্দিনীকে পেতে চাইছে, নায়িকা হিসেবে পেতে চাইছে, প্রেমিকা হিসেবে না, মুক্তিকামী মনটা সবার মধ্যেই আছে, অর্থাৎ নন্দিনী সবার মধ্যেই আছে। যেরকম বাঁশিওয়ালা কবিতাটা তোমরা পড়েছো, বাঁশিওয়ালা বলতে কৃষ্ণকে তো বোঝাচ্ছে না, আমাদের সবার মনের মধ্যেই আছে, কোনো একটা সময়ে সেই বাঁশিওয়ালার আবির্ভাব হয়, তখন মনে হয় যে মনটা সেই মুক্তিকামী। তো নন্দিনীকে সবাই কেন পেতে চাইছে, সবার জীবনেই সেই যান্ত্রিকতা থেকে সবাই মুক্তি পেতে চাইছে, সবাই পেতে চাইছে নন্দিনীকে নিয়ে আমরা সেই মুক্ত বা স্বাধীন থাকি। এখানে যারা শোষক আছে বা শাসক আছে, দুটো শ্রেণী কিন্তু সেই যন্ত্র সভ্যতায়, মানে কি বলবো, সেই ইয়েতে করাল গ্রাসে কিন্তু সে পরিণত হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা সব তাহলে এখানে প্রথমত দেখতে পাচ্ছি যে রাজা, সে তো সেই পুঁজিবাদী শাসকের আর কি অন্যতম সে প্রতীক। সে কি করছে, সে জনসংযোগ থেকে দূরে অবস্থান করছে, জনসংযোগে নেই। তার জন্য যক্ষপুরীতে আমরা দেখতে পাচ্ছি যে রাজা কিন্তু অন্ধকারে আছে, আড়ালে আছে, নেপথ্যে দেখবে আছে সব সময়, কেননা সে সরাসরি কাজ করছে না, কারো মাধ্যমে কাজ করছে। তো সেই হিসেবে যখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই পার্শ্বদবর্গকে নিয়ে গঠিত একটা সেই মেশিনারি, সেই সিস্টেমকে নিয়ন্ত্রণ করছে তোমার সেই পুঁজিবাদী সভ্যতা। তো সেই পুঁজিবাদী শাসনের সেই শাসন ব্যবস্থা যে নির্মমতা, মানুষকে একদম সেই জনবিচ্ছিন্ন করে দিচ্ছে, তাকে তুলে ধরা হচ্ছে যেন সেই রক্তকরবী নাটকে। যক্ষপুরের প্রতিটি মানুষই সেই বিচ্ছিন্নতার শিকার, যেমন একটা সেই আখকে যেখানে সেই রস নিষ্কাশন করে, সেখানে আখের রসটা বার হয়ে গেলে যেমন ছিবড়াটা ফেলে দেয়, কোনো কাজে সেই রকম লাগে না, আর জীবন রসটাই তার কেড়ে নেওয়া হয়। সেই রকমই এখানে মানুষগুলো যখন যতদিন কাজ করতে পারছে তারপরে তাদেরকে ফেলে দেওয়া হয়, অর্থাৎ তারা নিষ্ক্রিয় হয়ে যায়, কাজ থেকে বার হয়ে যায় তারা, এবং তাদেরকে বলা হয় রাজার এঁটো।
প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, রাজা রেটো কারা? রাজা রেটো হচ্ছে সেই রিটায়ার্ড পার্সনগুলো যাদের জীবন রসটা কেড়ে তাদেরকে ছিবড়ার মতো ফেলে দেওয়া হয়েছে। তো এখানে সর্দারতন্ত্র হচ্ছে একটা সেই আমলাতন্ত্রের মতোই। কখনো কখনো তারা কিন্তু রাজাকেও হাতের পুতুল করে নেয়। দেখবে এখানে সর্দার কি করছে, রাজাকেও কিন্তু ভুল বুঝিয়েছে, রাজাকেও কিন্তু তারা রাজা কি শোষণ করবে, রাজাকে শোষণ করে নিচ্ছে। সেরকম কোম্পানির তোমার যারা ম্যানেজমেন্টের দায়িত্ব দেয়, যে মালিক যাকে দেয়, সেও কখনো কখনো কিন্তু সর্দারের ভূমিকা নিয়ে নেয়। কখনো কখনো মালিক সবসময় যে খারাপ হবে সেটা নয়, সে কাজ করছে, সে কিন্তু কারো মাধ্যমে যখন কাজটা করাচ্ছে, সেই মাধ্যমটা যে থাকবে, এখানে সর্দার আছে, সর্দাররা সেইভাবে মানে যদি রাজা খবর না নেয়, অন্ধকারের মধ্যেই থাকে, নেপথ্যেই থাকে, তার কোম্পানি কোন দিকে যাচ্ছে সেটা খবর যদি না রাখে, তাহলে এইভাবে কিন্তু সেই মেশিনারি সেই ইয়ের মধ্যে মানে যান্ত্রিক সভ্যতাতে কিন্তু শোষিত আর উৎপীড়িত হতে থাকবে সেই মানুষগণরা। তো এখানে খোদাইকরদেরকে আমরা দেখতে পাচ্ছি শুধু উৎপাদনের সেই প্রধান তারা কারিগর। তো তার পুঁজিবাদী সমাজে তাদের সেই শ্রম শক্তিকে কিন্তু নামমাত্র মূল্যে কিনে নিচ্ছে সেই মালিক শ্রেণী। 12 ঘন্টার উপরে আবার 4 ঘন্টার ওভারটাইম তাদেরকে দিতে হচ্ছে। তো ফলে বুঝতেই পারছো যে মালিক শ্রেণী একটা অপরিমিত একটা মুনাফা কিন্তু সঞ্চয় করছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে সামান্য পয়সার বিনিময়ে 16 ঘন্টার সেই হাড় ভাঙা খাটুনির পরে শ্রমিকদের মধ্যে কি বলবো, তাদের মধ্যে শুধু শোষণ আর বঞ্চনায় থাকছে। উৎপাদিত পণ্য তারা সেটাতেও কোনো তাদের অধিকার নেই। তারা যেটা উৎপাদন করছে সেই অনেকটা রানার কবিতা পড়েছো? রানার কবিতাতে আছে না, সে পিঠে টাকার বোঝা আছে কিন্তু সে টাকা যাবে না ছোঁয়া। কোন খনিতে কাজ করছে? সোনার খনিতে কাজ করছে, যে সোনা উৎপাদন করছে, কিন্তু তাতে তাদের কোনো অধিকার নেই। তো সেই তারা উৎপাদিত পণ্য সেটা থেকে তারা কিন্তু বিযুক্ত হয়ে পড়ছে। আর মালিক শ্রেণী কি হচ্ছে, সেই অপরিমিত ধন সঞ্চয় করছে, ফলে সৃষ্টি হচ্ছে ধনের অসাম্য। অর্থাৎ রবীন্দ্রনাথের ভাবনা চিন্তাটা ভেবে দেখো কতদূর তিনি ভেবেছেন, আর কিভাবে রূপকের মাধ্যমে একটা সংকেত দিতে চাইছেন এই নাটকে, রক্তকরবী নাটকে। তো অন্যদিকে সেই শ্রম দিতে দিতে এক সময় শ্রমিকদের মধ্যে জীবনটাই তাদের একটা সেই গৌণ হয়ে পড়ছে, যেটা আমাদের মুখ্য জীবন। তো সেই বৃহত্তম সমাজ এবং মানুষের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর সেই খণ্ড একটা অপরিণত জীবন নিয়ে তারা কিন্তু থাকছে। সেই পুঁজিবাদী শোষণের চরম পরিণতি কিন্তু সেই যক্ষপুরীর কারিগরদের মধ্যে দেখা যাচ্ছে। তো শুধু সেই কারিগরগুলো সেই শ্রম শক্তি দ্বারা শোষিত হচ্ছে সেটাই নয়, শ্রম শক্তিকে তাদের শোষণ করা হচ্ছে সেটা নয়, মানসিক দিক দিয়েও তারা কিন্তু শোষিত হচ্ছে। অধ্যাপক এখানে আছে, কারিগরদের বুদ্ধি এবং চেতনাকে বিপথে চালিত করবে। গোসাই আছে, ধর্মকথায় তাদের বঞ্চনা করছে, অত্যাচারকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে। এছাড়া মদের ভাটিখানা রয়েছে, শ্রমিকদের সব জ্বালা যন্ত্রণা ভুলে থাকবার জন্য। সবাই মদ খায়, মানে কি বলবো, শখেই সবাই খায় না, কিছু কিছু মানুষ আছে দুঃখ কষ্টকে ভুলে থাকার জন্যও মদ খায়। দুঃখ এবং কষ্ট দুটো আলাদা জিনিস কিন্তু। খেয়াল করে দেখবে এখনকার যুগে না, এখনকার যুগে রিক্সা নেই, যেগুলো মানে প্যাডেল চালানোর রিক্সা আগে ছিল, আজ থেকে 15-20 বছর আগের কথা যদি বলি। এখনো কোথাও কোথাও দু একটা আছে, কিন্তু টোটো চলে এসেছে। তো সেই রিক্সাওয়ালাগুলোকে আমি দেখতাম ছোটবেলায়, রাত 8টার পরে তারা মদ খেয়ে রিক্সা চালাতো, দিয়ে সবাই গালাগাল করতো, যে উঠতো গালাগাল করতো তাদেরকে, মানে মদ খেয়ে নিয়েছে, এটাতে যাব না, ওটাতে যাব, ও মদ খায়নি। তো দেখতাম প্রায় বেশিরভাগই মদ খেয়ে নিত। একদিন দরকার হয়েছিল রাত 1টার সময়, আমি উঠাতে গেছিলাম একটা রিক্সাওয়ালাকে। তো দেখছি একদম টুন হয়ে গেছে, ও যে চালাতে পারবে রিক্সাটা সেটাও আমার মানে বাড়ির একজন শারীরিক অসুস্থতা হয়েছিল তখন, অনেক বছর আগের কথা। তো রিক্সায় তখন যেত। তো ব্যাপার হচ্ছে যে পাড়াতে একটা ছিল রিক্সাওয়ালা, ওনাকে মানে রিক্সাটা কী করে চালাবে সেটাই আমি ভাবছি, কিন্তু ঠিক চালিয়ে নিয়ে চলে গেল হসপিটাল, সামনেই বাড়ির সামনেই হসপিটাল একটা আছে। তো ব্যাপার হচ্ছে যে পরে ভেবেছিলাম যে তারা কেন মদ খায়। সব রিক্সাওয়ালাই কিন্তু শখে মদ খায় না, বেশিরভাগ রিক্সাওয়ালা সারাদিন যে হাড় ভাঙা খাটুনি না, ওই যে ব্যথাটা, ওই ব্যথাটা সহ্য করাটা একটা বিশাল ব্যাপার। পরের দিন যে সে কাজে বেরোবে, ওই ব্যথাটা নিয়ে কাজে কিন্তু বেরোতে পারবে না। তো সেই ব্যথাটা তার তো অয়েন্টমেন্ট তো সেরকম তারা আর কিনতে পারছে না, বা ট্যাবলেট খাচ্ছে না, বা কোনো কিছু লাগাতে পারছে না। তারা যদি একটু মদ খেয়ে নেয় না, সেই ব্যথাটা তাদের উপশম হয়ে যায়।
অর্থাৎ কি নার্ভগুলো কাজ করবে না, সেন্সটা কাজ করবে না। ব্যথার ট্যাবলেট কী জন্য খায়? ওই জায়গাটার নার্ভটা সেন্সটাকে বন্ধ করে দেয়। নেশাটাও সেই রকমই, ওই দুঃখ কষ্ট ভোলার জন্য কিন্তু নেশাটা একটা মানে মেডিসিন হিসেবেই তাদের জন্য কাজ করে। এবারে হ্যাঁ, ওটা খেয়ে মাতলামি করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যাপার হচ্ছে যে রাতের সময় আমি দেখতাম ওরা যখন বাড়ি যাবে তার আগে একটু মদ খেয়ে নিয়ে বাড়ি চলে যেত, তারপর আর রিক্সা চালাতো না, সেই সকালে আবার উঠতো। অর্থাৎ কি সেটা তাদের একটা মেডিসিনেরই কাজ করতো, সারাদিনের যে ব্যথাটা সেটার উপশম হতো। তাহলে এখানে মানুষের সেই দুটো জিনিস, একটা দুঃখ একটা কষ্ট, এই দুটোকে দুঃখ কিসের দুঃখ না, এই যে 16 ঘন্টা কাজ করছে বাড়িকে মানে মানুষদেরকে সময় দিতে পারছে না সেই দুঃখটা, আর কষ্ট মানে সেই যে জীবনে পরিশ্রম করছে 16 ঘন্টা সেটার কষ্টটা, এই দুটোই লাঘব হচ্ছে তাদের নেশার মাধ্যমে। কোন মানুষগুলো, যে মানুষগুলোকে কোনোভাবেই ভোলানো যাচ্ছে না তাদের জন্য এই ভাটিশালার ব্যবস্থা করেছে সেই পুঁজিবাদী সভ্যতার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাদী সমাজ শ্রমিকের সমাজে এই শ্রমিকদের কিন্তু শ্রম ছাড়া আর কিছু চাইছে না এই সমাজ। সেই শ্রমহীন বা শক্তিহীন শ্রমিকের কিন্তু কোনো প্রয়োজন নেই তাদের, যে কাজ করতে পারবে তাকেই নেওয়া হবে। তো যক্ষপুরী সোনার খনিতে সেই রাত দিন তারা কিন্তু হাড় ভাঙা খাটুনি খাটছে, শ্রম শক্তি যখন হারিয়ে যাচ্ছে তখন তারা হয়ে যাচ্ছে রাজার এঁটো। নন্দিনী যেমন বলছে, ওরা কি মানুষ, ওদের মধ্যে মাস মজ্জা মন প্রাণ কিছু কি আছে? অথবা কখনো তিনি বলছেন, লোহাটা ক্ষয় হয়ে গেছে, লোহাটা ক্ষয়ে গেছে, কালো মরচেটাই বাকি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই শ্রম শক্তি হারানো সেই মানুষগুলো সেই প্রেত ছায়াদের মতোই, প্রেত ছায়া যেরকম থাকে না সেরকমই তারা কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো কিছু প্রয়োজন নেই সেই যক্ষপুরীতে আর। তো কখনো কখনো আবার দেখা যাচ্ছে যে এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে মানুষের প্রতিবাদী চেতনাকে মানে সেই জাগিয়ে জেগে ওঠে। তো সেরকম প্রতিবাদী চরিত্র রয়েছে, গজ্জু পালোয়ান, বিশু পাগলা। বিশু পাগলার তো অনেকগুলো গান আছে দেখবে এই নাটকে। তো ব্যাপার হচ্ছে যে তাদেরও কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। গজ্জুর মতো প্রতিবাদী যে চরিত্র রয়েছে, বিদ্রোহী চরিত্র রয়েছে, তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া আছে, শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও কিন্তু তাদের নিঃশেষ করে দেওয়া হচ্ছে। তো সেই পালোয়ানের ভাষাতে এই কথাটা বলা হচ্ছে, পালোয়ান বলছে, বোধ হচ্ছে ভিতরটা ফাঁপা হয়ে গেছে, শুধু জোর নয় একেবারে ভরসা পর্যন্ত শুষে নেয়। কারা শুষে নেয়? সেই শাসক শ্রেণীরা। রঞ্জনের মতো যে প্রতিবাদী সত্তা ছিল তার চেতনাকেও হত্যা করছে, রাজা তাকে হত্যা করেছে, ঠিক আছে, কিশোরকে হত্যা করেছে। তবুও এক সময় দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ আরেকটা জিনিস, যখন শ্রমিকরা জোট বাঁধছে প্রতিবাদে সোচ্চার হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে যারা তোমার পুঁজিবাদী সেই সভ্যতা রয়েছে তাদের সেই চূড়ান্ত যে পদক্ষেপ দেখা যাচ্ছে, তারাও কিন্তু পুলিশ বাহিনী সেনাবাহিনী তাদেরকে কাজে লাগাচ্ছে বিদ্রোহ দমনের জন্য। নাটকের শেষে আমরা দেখতে পাচ্ছি সর্দাররা সেই সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছে বিদ্রোহকে মোকাবিলা করার জন্য। তো সেই রক্তকরবী নাটকে আমরা একটা সেই কেন্দ্রীয় সংঘাতের কিন্তু একটা চিত্র পাচ্ছি। তো এখানে কোন কোন মানে শ্রেণী সংগ্রামের ছবি পাচ্ছি আমরা? একটা হচ্ছে সেই তোমার পুঁজিবাদী সভ্যতা, আর একটা হচ্ছে কৃষিজীবী সভ্যতা, কর্ষণজীবী আর আকর্ষণজীবী। তো এখানে দেখা যাচ্ছে সেই মকর রাজ্যে রয়েছে, তার বিপরীতে বিরোধী শক্তিরূপে উপস্থাপিত করা হচ্ছে নন্দিনীকে, এবং নন্দিনীকে নিয়েই কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে এবং স্বপ্ন দেখছে, পৌষের গান শোনাচ্ছে, বা নন্দিনী সবাইকে সেই মুক্তির পথে কিন্তু নিয়ে যাচ্ছে। বিভিন্ন গান রয়েছে নাটকটা জুড়ে, কিন্তু বিভিন্ন ধরনের গান রয়েছে। গান সম্পর্কে কিন্তু আমি আলোচনা তোমাদের করব, প্রশ্ন উত্তরও আশা করি দিয়েছি। গানের মনে দুটো প্রশ্ন দিয়েছি, সমস্ত গান, আর একটা আলাদা করে প্রশ্ন দিচ্ছি মনে হয় বিশু পাগলার গান, তাই তো? নোটসগুলো কেউ দেখেছো? তোমাদের পরীক্ষা বেশি দেরি নেই কিন্তু, পড়তে হবে। আচ্ছা, চরিত্র চিত্রণ সম্পর্কে যদি বলা হয় নাটকের, তো ধনতন্ত্রের বা পুঁজিবাদী সভ্যতার একদম সেই প্রধান সেই প্রতীক প্রতিভ চরিত্র যদি কাউকে বলি তাহলে হবে সেই রাজা। রক্তকরবীর প্রধান চরিত্র হচ্ছে রাজা। তো
অন্যান্য নাটক যেগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে যে রাজা চরিত্র, সেই রাজা চরিত্র থেকে সম্পূর্ণ পৃথক হচ্ছে রক্তকরবী নাটকের রাজা চরিত্রটা। এই চরিত্রটাকে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা জালের অন্তর। হ্যাঁ বলো। আপনি কোন কোশ্চেনটা দিয়েছেন কিনা জিজ্ঞেস করলে? নাটকের গান। এই রক্তকরবী? হুম। জাতীয় নাট্য উপযোগিতা বিচার ওইটা আছে। তোমরা আগে ভালো করে দেখে নেবে, তারপরে বলবে। তোমরা নোটগুলো কেউ দেখো না, এখন দেখছো তাহলে বুঝতে পারবে না। এই তো দেখো। হুম, দুটো নোট হবে। রক্তকরবী নাট্যটা আছে আর ওইটা আছে, দুটোই আছে। হুম হুম। এখন দেখছে মনে হচ্ছে সৌজন্য। না, আমার এটা মনে ছিল, ওই যে নাট্য উপযোগিতাটা, ওই নাট্য উপযোগিতা রক্তকরবীর ওইটা মনে ছিল। ঠিক আছে, আমাকে মনে আছে তো। তাহলেই হবে। হুম। আপনাকে ভুলে গেলে চলবে না তো। সে আমাকে মনে রাখবে, নোটগুলো মনে থাকবে, পরীক্ষাতে লিখতে পারবে তাহলে। স্যার বলেছিল, আসলে আমি তো ক্লাসটা আলোচনা করছি না, তো কথাগুলোও মনে থাকবে। হ্যাঁ। জানি না কেন, আমরাও তো পড়েছি। তো এবারে ব্যাপার হচ্ছে, স্যার, আমি গ্র্যাজুয়েশন করেছি 2010-এ, আমার কমপ্লিট হয়েছে 2008-9 সালে যখন ক্লাসগুলো করেছি না কলেজে, সেই ক্লাসগুলোর কথাগুলো এখনও কানে ভাসে। স্যার যে বলছেন, স্যারের সামনে বসে আছি সামনের দিকে, এবং স্যার যেভাবে অঙ্গভঙ্গি করে বলছেন সেটা এখনও মানে মনে আছে। তো বিশাল কাজে লাগলো। আমি পড়াই না, বৈষ্ণব পদাবলী ধরো পড়াচ্ছি, তো বৈষ্ণব পদাবলী ক্লাসগুলো খুব করতে খুব ভালো লাগতো স্যারের। আর আমাদের স্যার। আমি তো যেই ক্লাসগুলো করে উঠতে পারি না, পরে হুম যখন আপনি রেকর্ডটা দেন ওই কাজ করতে করতে শুনি, ও মাথায় হুম ঢুকে কিছু, কিন্তু ঢুকলে কি হবে, পরে আবার ভুলে যাই। তোমার কি বলবো, অনেক কিছু ভাবনা চিন্তা একসঙ্গে নিয়ে নিলে তো হবে না, না? হ্যাঁ। যখন একদম সেই মনটা শান্ত থাকবে, তখন যেটা নেবে সেটাই চলে আসবে। তার জন্যই পড়ার আগে ধ্যান করতে বলে না, ধ্যান করলে কি হয়, সব কিছু সংযত হয়ে যায় একদম, তারপরে যেটা বসাবে সেটাই বসে যাবে। তো সেরকম এবারে চারদিকে ভাবনা চিন্তা সব কিছু নিয়ে যদি পড়তে বসি তাহলে তো হবে না, না? আগে খালি করতে হবে জায়গাটাকে, স্টোর স্টোরেজ ডিভাইসটা ঠিক করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তো চরিত্র চিত্রণ আজকে আলোচনা করি। নেক্সট ক্লাসে মানে যতগুলো আজকে চরিত্র আলোচনা করতে পারছি, তারপর নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা করব বাকি চরিত্রগুলো। তো দেখো, এই যে রক্তকরবী নাটকের যে মানে চরিত্রশালাতে যদি প্রবেশ করা হয়, সাধারণত দুই শ্রেণীর চরিত্র আমাদের চোখে পড়বে। শোষক শ্রেণী, অর্থাৎ যক্ষপুরীর যারা মানে কাজ মানে পরিচালনা করছে, সবার উপরে আছে রাজা, সর্দার, তারপরে মোড়ল, অধ্যাপক, চিকিৎসক, পুরাণ বাগিশ প্রভৃতি চরিত্র রয়েছে। দ্বিতীয় শ্রেণীর চরিত্র আমরা দেখতে পাবো খোদাইকররা, বিশু পাগলা, ফাগুলাল, গোকুল, কিশোর প্রভৃতি চরিত্র। তো রঞ্জনকে একটু স্বতন্ত্র চরিত্র হিসেবে দেখতে হবে, যদিও সে কারিগর শ্রেণীরই কিন্তু প্রতিনিধিত্ব করছে। তো এইভাবে আমরা দেখতে পাবো যে চরিত্রগুলো কিন্তু আবার হ্যাঁ, আরেকটা বিষয় আছে, প্রধান চরিত্র অপ্রধান চরিত্র এইভাবেও কিন্তু দেখা যায়, দুটো শ্রেণীতে বিভক্ত করা যাচ্ছে। তো প্রধান চরিত্র কোনগুলোকে বলবো, রাজাকে বলবো, নন্দিনী, বিশু, রঞ্জন, এগুলোকে প্রধান চরিত্র বলবো। রঞ্জন চরিত্রটা যদিও বেশি নেই, কিন্তু প্রধানই বলা যাবে, তার কথাই শোনা যাচ্ছে বেশি নন্দিনীর মুখে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে তোমার অপ্রধান চরিত্র, কিশোর, অধ্যাপক, সর্দার, পুরাণবাগীশ, চিকিৎসক, গোকুল, মোড়ল, এগুলো অপ্রধান চরিত্র। প্রধান চরিত্রের মধ্যে রাজাকে প্রথমে যদি আলোচনা করি, কি বললাম যে অন্যান্য নাটকে রাজার চরিত্রটা যেরকম আছে, রবীন্দ্রনাথের রাজা নামে যে চরিত্রগুলো রয়েছে, তো সেই তুলনায় কিন্তু এখানে রাজা অন্যরকম। এই রাজা পুরোটাই কিন্তু আলাদা। তো প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি রাজা সেই অন্তরালে থাকছে, তো নাটকের শেষে রাজাকে কিন্তু দেখা যাচ্ছে তার জালের আবরণ ছিঁড়ে বেরিয়ে আসছে। রাজা এই নাটকে কিন্তু রক্ত মাংসে গড়ায় একজন মানুষ। ওই যে ইন্ডাস্ট্রির কথা বললাম, ইন্ডাস্ট্রিতে যিনি ডিরেক্টর হন তিনি তো মানুষই না, একটা তোমার যে হবে একদম নিচুতে কাজ করবে, নিচু তলাতে, যে তার সঙ্গে আহ, তোমার যে ডিরেক্টর, তার কি পার্থক্য, দুজনেই তো মানুষ, না? তো ব্যাপার সেই রকমই, রক্ত মাংসে গড়া একজন মানুষই, যে যক্ষপুরীতে মকর রাজ নামে পরিচিত। তো যক্ষপুরীর সর্দার মোড়লদের নিয়ে একটা বিশাল প্রশাসন ব্যবস্থা
গড়ে তুলেছে এই রাজা। তো এই মেশিনারির প্রধান হিসেবে রাজাকে ঘিরে তৈরি হচ্ছে একটা মিথ। অনুমান করা যাচ্ছে যে তোমার যে যন্ত্র সভ্যতা বা পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা, তো সেই সমাজ ব্যবস্থার প্রতীক প্রতিভূ মানে সেই রাজা, তার নিষ্ঠুরতা, সেইগুলো সম্পর্কিত বিভিন্ন মিথ প্রচলিত রয়েছে। তো রাজা সম্পর্কে দেখা যাচ্ছে অধ্যাপক বলছে, আমাদের মরাধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ ছাকা রাজাও তেমনই ভয়ঙ্কর প্রতাপ, রাজারও তেমনই ভয়ঙ্কর প্রতাপ। এইভাবে বিভিন্ন মিথ প্রচলিত আছে সেই তোমার অন্যান্য যে চরিত্রগুলোর কথোপকথন সেগুলোর মধ্যে আমরা কিন্তু জানতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাজার প্রথম আবির্ভাবে নন্দিনীর সঙ্গে সেই কথোপকথনে রাজার সেই বিশালত্ব বোধ, বিশালত্ব, সেই সঞ্জাত সেই ক্লান্তির কথা ঘুরে ফিরে আসছে নন্দিনী এবং রাজার কথাবার্তার মাধ্যমে। রাজা নিজেকে কিসের সঙ্গে তুলনা করছে? পর্বতের চূড়ার মতো, মধ্যাহ্ন সূর্যের মতো সে নিঃসঙ্গ, এইসব বলছে সে। কখনো বলছে সে যেন একটা প্রকাণ্ড মরুভূমি, ঠিক আছে। তার তোমার তৃষ্ণার দাহে কত উর্বরতা ভূমি লেহন করে নিয়েছে সে। তো এরকম বিভিন্ন তোমার কথা পাওয়া যাচ্ছে বা তার সম্পর্কে বিভিন্ন মিথ পাওয়া যাচ্ছে এই নাটকে। তো এই রাজা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজার মধ্যেও কিন্তু কি রয়েছে, একটা অনুশোচনা থাকছে, সে নেপথ্যে নিজেকে রাখছে, কিন্তু তার মধ্যে একটা কাজ করছে, সেই যে বাইরে আসবে তাকে তো মানে মূলত পরিচালনা করছে সর্দাররা, ভুল সে তো পরে স্বীকার করছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে নন্দিনী যখন আসছে তাকে বাইরে বেরোতে বলছে, সে বাইরে আসতে চাইছে না। এবং নন্দিনী রাজার যখন ঘরে ঢুকতে চাইছে, রাজা বলছে সময় নেই, একটুও না। পরে আবার দেখা যাচ্ছে রাজাকে যখন আবার নন্দিনী বলছে, তখন বলছে এখনো সময় হয়নি। তো এরকম বিভিন্ন কথোপকথন আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখা যাচ্ছে তোমার দ্বিতীয়বারের যে কথোপকথন রয়েছে তোমার নন্দিনীর সঙ্গে রাজা, সেখানে রাজা অনেকটা মানে অস্থির চিত্ত রয়েছে, ক্রুদ্ধ আক্রমণমুখী হয়ে গেছে। একটা ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাজা রঞ্জনকে সহ্য করতে পারছে না, হত্যা করছে, বা কিশোরকে হত্যা করছে যৌবনের স্পর্ধায়। আবার এটা তো অজান্তেই হত্যা করেছে রঞ্জনকে, কিন্তু রঞ্জন সম্পর্কেও তার একটা রাগ আগেও ছিল, যদিও জানে না যে রঞ্জন তাকে হত্যা করেছে, না চেনে, কিন্তু রঞ্জন সম্পর্কে রাগ কী হবে না, নন্দিনীকে রাজাও কিন্তু পেতে চায়, এবং নন্দিনীকে যে কেউ চাক সেটা কিন্তু কেউ তার মানে কি বলবো ইয়েতে আসছে না, মানে মনে আসছে না। দেখো, মুক্তিকামী সবাই হয়, স্বাধীন চিত্ত বা স্বাধীন চেতনা স্বাধীনতা সবাই চায়। একজন কোম্পানির চেয়ারম্যান চাইবে, তার থেকে নিচে যারা থাকবে সব মানে ডিরেক্টর থেকে শুরু করে সুপারভাইজার সবাই চাইবে, কিন্তু নিজে চাইবে, তার নিচু তলার মানুষরা সেটা পাক সেটা কিন্তু চাইবে না। আমি স্বাধীনতা পাবো, আমার কর্মচারীরা কেন স্বাধীনতা পাবে? তারা স্বাধীনতা পেলে তো কাজগুলো হবে না। তো খেয়াল করে দেখো, সেম এখানেও আমরা দেখতে পাচ্ছি রাজা চাইছে নন্দিনীকে, আর নন্দিনীকে যেন কেউ না পায়, রঞ্জনও যেন না পায়। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই দিক থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে এখানে কিন্তু সেই মুক্তি বা স্বাধীনতাকামী কিন্তু রাজার মধ্যেও সেই অন্তরে কিন্তু সেই বিষয়টা আছে। শেষ দিকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে রাজা কিন্তু সেই বেড়াজাল ভাঙছে, কিন্তু সেই রেগে যাচ্ছে, ক্রুদ্ধ আক্রমণমুখী কেন হচ্ছে, যেহেতু নন্দিনীকে সবাই পেতে চাইছে বা রঞ্জনই পেতে চাইছে। তো দেখা যাচ্ছে যে এক সময় তোমার রাজা বলছে যে যখন নন্দিনী মানতে চাইছে না রাজাকে, রাজা বলছে যে আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না আমাকে। তখন নন্দিনী তীব্র কণ্ঠে বলে উঠেছিল, তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। তো এই উক্তিটা যখন, এটার মধ্য দিয়ে কিন্তু রাজার সমস্ত সেই হিংস্রতাকে কিন্তু জাগিয়ে দিচ্ছে, এবং বোঝা যাচ্ছে যে রাজা আস্তে আস্তে কিন্তু তার চারিত্রিক পরিবর্তন ঘটছে। রাজা ভেঙে ফেলছে তার সেই জালের দরজা। তারপরে সেই পূর্ব মুহূর্তে যে রঞ্জন এবং কিশোরকে সে মানে হত্যা করেছিল, সেই মৃতদেহ রাজার চোখ কিন্তু খুলে দিচ্ছে। তারপর সে বুঝতে পারছে যে সর্দার তাকে ঠকিয়েছে, তার নিজের যন্ত্রই তাকে মানছে না। তো এই উপলব্ধি যখন আসছে, তখন রাজা
সেই মেশিনারিকে ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে। নাটকের শেষে আমরা দেখতে পাচ্ছি রাজা নন্দিনীর পিছনে পিছনে এগিয়ে যাচ্ছে শেষ লড়াইয়ে। তো রবীন্দ্রনাথ এই নাটকে যে কবির অভিবাসন অংশ প্রথম দিকে লিখেছেন, সেখানে তিনি বলেছেন, আমার স্বল্পায়তন নাটকে রাবণের বর্তমান প্রতিনিধিটি একই দেহেই রাবণ ও বিভীষণ, সে আপনাকেই আপনি পরাস্ত করবে। তাহলে এখানে রাবণ আর বিভীষণ দুটো ক্যারেক্টারের বা দুটো চরিত্রের মিশ্রণেই আমরা রাজার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। ধনতন্ত্রের মধ্যেই লুকিয়ে থাকছে সেই তার ধ্বংসের বীজ। অর্থাৎ ধনতন্ত্র যতই বা সেই পুঁজিবাদী সভ্যতা যতই তারা শোষণ উৎপীড়ন করুক না, একদিন সে ধ্বংস হবে এবং নিজের কারণেই নিজের পতন তারা কিন্তু ডেকে আনবে। রাজার ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি, যে বলছে না যে রাবণের মধ্যেই বিভীষণ আছে। রাবণ তো তোমার সেই লঙ্কাকে পরিচালনা করেছিল রাজা, তারই ভাই তো বিভীষণ, তার নিজের ঘরের মানুষ, সেই বিভীষণেই হয়েছিল ঘর শত্রু। তো সেই রকমই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজার এখানে তোমার ঘর শত্রুরাই তার পতন ডেকে নিয়ে আসছে। তো এইভাবে আমরা আলোচনা করলে দেখতে পাবো যে রাজা চরিত্রটা কিন্তু সেখানে প্রধান চরিত্র, বেশ তাৎপর্যপূর্ণ একটা চরিত্র, এবং যেহেতু এটা রূপক সাংকেতিক নাটক, প্রতিটা চরিত্রের মধ্যেই কিছু রূপকের মোড়কে রয়েছে চরিত্রগুলো, এবং কিছু সংকেত দিচ্ছে প্রতিটা চরিত্র, যেটা হচ্ছে রূপক সাংকেতিক নাটকের একটা বড় বৈশিষ্ট্য। আচ্ছা, এই নাটকের আরেকটি প্রধান চরিত্র হচ্ছে যেটা রাজার অপর পক্ষে বিপরীতে নন্দিনী। রক্তকরবী নাটকের প্রাণকেন্দ্রে আছে নন্দিনী। আচ্ছা, নন্দিনী যে নামটা বললাম, এটা রবীন্দ্রনাথ কাকে বলতেন? একটু আগেই আলোচনা করলাম তোমাদের। নামকরণ প্রসঙ্গে যখন আলোচনা করছিলাম রক্তকরবীর, হুম, হ্যাঁ, তখন কিশোরী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন রক্তকরবীটা লিখছিলেন তখন সেই তিনি ছোটাছুটি করছিলেন সেই কিশোরী রানু, তাকেই তিনি বলতেন তুই আমার নন্দিনী, তুই হলি নন্দিনী। তো এই যে নাটকটা যখন পাণ্ডুলিপি যখন রবীন্দ্রনাথ লেখা শুরু করছেন, প্রথম খসড়া যখন তিনি লিখছেন, তখন এই নাটকটা কিন্তু নাম ছিল না। তো এই খসড়াটি পুরোপুরি সংলাপের আদলেই লেখা ছিল। তো এখানে কোনো পর্ব বিভাগ, দৃশ্য বিভাগ কিছু ছিল না। নন্দিনী যে নামটা রয়েছে, প্রথম খসড়াতে নাম ছিল খঞ্জনী, কখনো খঞ্জনও রবীন্দ্রনাথ বলছিলেন। তো ব্যাপার হচ্ছে, নন্দিনী নামটাও দিয়েছিলেন এক সময়, রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটার নাম দিয়েছিলেন নন্দিনী। দ্বিতীয়বার যখন নামকরণ করছিলেন, প্রথমবার তিনি নাম দিয়েছিলেন কি না যক্ষপুরী, যেটা বিষয়ভিত্তিক নামকরণ ছিল। দ্বিতীয়বার নাম দিলেন তিনি নন্দিনী, যেটা চরিত্র নির্ভর নামকরণ। তো সেই রক্তকরবী নাটকের প্রাণকেন্দ্রে নন্দিনী রয়েছে। রবীন্দ্রনাথ এই চরিত্রটা সম্পর্কে বলেছেন, রক্তকরবীর সমস্ত পালাটি নন্দিনী বলে এক মানবীর ছবি, চারিদিকের পীড়নের ভিতর দিয়ে তার আত্মপ্রকাশ। ব্যাপার হচ্ছে, এই নাটকের প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি চরিত্রটি বেশ কিন্তু সহজ সরল চরিত্র, প্রাণবন্ত নন্দিনী। নন্দিনী নামটার মতোই সে কিন্তু উচ্ছল। যক্ষপুরীর প্রতিটি মানুষকে সে কিন্তু প্রভাবিত করছে। কিশোর তার নাম ধরে বারবার কিন্তু ডাকছে। অধ্যাপক তাকে তত্ত্বকথা বোঝাতে চাইছে। ফাগুলাল নন্দিনীকে দেখে নিজের দিকে তাকাচ্ছে এবং লজ্জা পাচ্ছে নিজের দিকে তাকিয়ে। নন্দিনীর সাহচর্য রাজাকেও বিচলিত কিন্তু করছে। তাকে অকাজের কাজে নিয়ে এলেও রাজার ভিতরকার মানুষটি কিন্তু ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে গোকুল এবং চন্দ্রা, তাদের ক্ষেত্রে প্রতিক্রিয়াটা কিন্তু বিপরীত দিকে। নন্দিনী তাদের চোখে হচ্ছে ভয়ঙ্করী অথবা রাক্ষসী, এরকম তাদের মত। যাই হোক, নন্দিনী এই নাটকে একটা উদ্দেশ্য সাধন করার জন্যই আনা হয়েছে। আমি কি বললাম যে নন্দিনী আসলে কি? নন্দিনী হচ্ছে মানুষের সেই মনের মধ্যে যে একটা মুক্তির কামনা থাকে প্রতিটা মানুষের, কাজের ফাঁকে, কাজের অবসরে নিজের পরিবার পরিজন, নিজের জন্য যে সময়টুকুটা মানুষ নিজে বরাদ্দ করতে চায়, ওটাই হচ্ছে নন্দিনী।
তো নন্দিনী ছাড়া আমরা সবাই সেই যন্ত্রের কলে পরিণত হয়ে যাই, কাজ কাজ কাজ, সারাদিন কাজ। তো মনে হয় যে আজকে 24 ঘন্টায় যেন ঘুমোতেও সময় পেলাম না, কাজেই শুধু 24 ঘন্টা করে গেলাম। তখন নন্দিনীর অভাবটা আমাদের মনে পড়ে যে আমরা মানুষ, তো আমাদেরও তো মানে কি বলবো, একটু সেই অবকাশটা প্রয়োজন। তাহলে সেই নন্দিনীকে আমরা সবাই কিন্তু পেতে চাই। সেটা হতে পারে কোনো একটা কোম্পানির ডিরেক্টর, সেটা হতে পারে কোনো একজন সুপারভাইজার, সেটা হতে পারে কোনো একজন তোমার ম্যানেজার। তো ব্যাপার হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু নন্দিনীর প্রয়োজন। সেখানে যারা খোদাই কর্মী, যারা একদম নিচে কর্মচারী যারা কাজ করে, তাদেরও নন্দিনীকে প্রয়োজন। তার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ওই তোমার ফাগু, তোমার কিশোর, তারপরে হচ্ছে তোমার রঞ্জন, তারপরে হচ্ছে সবাই কিন্তু তার তাকেই মানে মানে পেতে চাইছে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নন্দিনীর বাড়ি, নন্দিনীর বাড়ি হচ্ছে ঈশানী পাড়াতে। তো তাকে ঘিরে দেখা যাচ্ছে ঈশানী পাড়াতে একসময় বিশু এবং রঞ্জনদের মধ্যে বাজি খেলা চলছিল। বিশুও কিন্তু সেই গ্রামেরই ছেলে। তো একসময় বাজি খেলা চলছিল বিশু এবং রঞ্জনের মধ্যে, কাকে নিয়ে? ঈশানী পাড়ায় নন্দিনীকে নিয়ে। তো সেই খেলায় রঞ্জন কিন্তু জিতে নিয়েছে তাকে। নাটকে সে কিন্তু রঞ্জনের তোমার প্রেমিকা তথা স্ত্রী। তো যক্ষপুরীতে সে রঞ্জনের আগমনের প্রতীক্ষা করছে, সেটা আমরা শুরু থেকেই কিন্তু জানতে পারছি। তবে চরিত্রটার একটা ক্রমবিবর্তনও দেখা যাচ্ছে। প্রথম দিকে সহজ সরল প্রাণবন্ত বা প্রাণোচ্ছল নন্দিনী যখন সেই রাজার এঁটোদের দেখেছে, রাজার এঁটো কাদের বলা হয় বললাম, তো সেই রাজার এঁটোদের যখন দেখেছে, তখন সে যক্ষপুরীর ঐশ্বর্যের আড়ালে লুকিয়ে থাকা যে নিষ্ঠুরতা, যে নগ্নতা, সেটাকে কিন্তু আঘাতে আঘাতে সে কিন্তু সে ক্রমশ প্রতিবাদী হয়ে উঠেছে। তৃতীয় সাক্ষাতে রাজার জানালায় নন্দিনী কিন্তু ঘা দিতে থাকে। আর রঞ্জনকে সর্দারে কিন্তু নন্দিনীর সঙ্গে দেখা করতে দেবে না। যখন বলে তখন নন্দিনী সরাসরি তাকে চ্যালেঞ্জ করে, দেখবো তোমার সাধ্য কিসের। নাটকের শেষ দিকে আমরা দেখতে পাচ্ছি নন্দিনী রাজার উদ্দেশ্যে প্রায় বিদ্রোহ ঘোষণা করছে। তার জালের যে দরজা, তার বন্দিশালা ভেঙে ফেলার কথাও সে কিন্তু বলছে। এমনকি রাজা যখন বলছে, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো তাই ভয় করো না, অর্থাৎ তোমাকে আমি নিজেই মাথায় চাপিয়েছি, তখন সেই নন্দিনী বলেছিল তীব্র কণ্ঠে, তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। তো নন্দিনী এগিয়ে গেছে কিন্তু শেষ সেই লড়াইয়ে সর্দারদের বিরুদ্ধে। রাজাও তার পিছনে গেছে, মানে তার হয়েই গেছে। ঠিক আছে, অর্থাৎ রাজাও তার নিজের ভুল বুঝতে পেরেছে। তো আসলে নন্দিনী এখানে কিন্তু একটা তোমার ব্যক্তি মানুষ, একটা মানবী, এবং সেই প্রাণচঞ্চলতা নন্দিনী যেটা রয়েছে, আর প্রতিবাদে যে সরব হচ্ছে নন্দিনী, সেই বিষয়গুলো কিন্তু সবাই পেতে চাইছে। তার জন্য এই নাটকে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু নন্দিনীর পিছনেই কিন্তু ছুটে যাচ্ছে, সেই আন্দোলনে সামিল হচ্ছে। তো এইভাবে আমরা প্রতিটা চরিত্র যদি আলোচনা করি, প্রতিটা চরিত্রের একটা করে উদ্দেশ্য রয়েছে। অবশ্যই উপযোগিতা থাকে, তাছাড়া চরিত্রগুলো কেন দেওয়া হবে? তো চরিত্রর প্রশ্ন দুভাবে আসতে পারে, যে কোন উদ্দেশ্যটা সাধন করেছে চরিত্রটা, অর্থাৎ কি যে নন্দিনী চরিত্রের উপযোগিতা আলোচনা করুন। অথবা প্রশ্ন আসতে পারে যে নন্দিনী চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করুন। উপযোগিতা বলতে তোমাকে বৈশিষ্ট্য তো লিখতেই হবে, তার সঙ্গে কোন উদ্দেশ্য সাধন করেছে নন্দিনী বা সেই চরিত্রটা, সেটা লিখতে হবে। যদি চারিত্রিক বৈশিষ্ট্য বলে, তাহলে তুমি উপযোগিতাটা না লিখলেও চলবে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো লিখতে পারো। আসলে দুটো প্রশ্নের উত্তর কাছাকাছি, কিন্তু উপযোগিতা বলতে কোন উদ্দেশ্য সাধন করেছে। কোন একটা গৌণ চরিত্রের ক্ষেত্রে বিশেষ করে এই প্রশ্নটা আসে, উপযোগিতা কি, ফাগুলাল চরিত্রের উপযোগিতা কি, বা তোমার কোন একটা কিশোর চরিত্রের উপযোগিতা কি। তো উপযোগিতা মানে সেখানে কতটা প্রয়োজনীয়তা রয়েছে চরিত্রটাকে যদি না দেওয়া হতো তাহলেই বা কি হতো। ঠিক আছে, এইগুলো একটু ভালোভাবে প্রশ্নগুলো পড়বে, যেহেতু তোমাদের মাস্টার ডিগ্রি লেভেলের, তার জন্য প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে উত্তরটা লিখবে, যে কী বলতে চাওয়া হয়েছে সেই হিসেবে লিখবে। তো আজকে আমি আর চরিত্রগুলো আলোচনা করছি না, নেক্সট ক্লাসে, একটা ক্লাসে তো পুরোটা সম্ভব নয়, আরেকটা ক্লাসে আমি তোমাদের বাকিটা আলোচনা করব, যে ইয়েগুলো রয়েছে, এটার নামকরণ, রূপক সাংকেতিক নাটক হিসেবে সার্থকতা, গানের তাৎপর্য। ঠিক আছে, আচ্ছা আরেকটা ক্যারেক্টার আলোচনা করি, যেটা হচ্ছে বিশু পাগল। তো রক্তগরবী নাটকের আরেকটা প্রধান চরিত্র হচ্ছে বিশু। তো
আমরা বিশুকে দেখতে পাবো রবীন্দ্রনাথের অন্যান্য আরও অনেক নাটক আছে, যে নাটকে দাদা ঠাকুর, ঠাকুরদা, ধনঞ্জয় বৈরাগী চরিত্রটা তোমরা ইয়েতে পাবে মুক্তধারা নাটকে রবীন্দ্রনাথের। ওই রকমই একটা চরিত্র হচ্ছে বিশু পাগল। ধনঞ্জয় বৈরাগীরও প্রচুর গান রয়েছে ইয়েতে মুক্তধারা নাটকে। তাকেও সবাই পাগল বলে, ধনঞ্জয় বৈরাগী। এখানেও আমরা দেখতে পাচ্ছি বিশু পাগল। মানে স্বগোত্রীয় চরিত্রই মনে হতে পারে দাদা ঠাকুর, ঠাকুরদা, ধনঞ্জয় বৈরাগী, রবীন্দ্রনাথের যে অন্যান্য নাটকগুলি রয়েছে। তো এই চরিত্রটা কিন্তু কোনো মানে কি বলবো সেই শ্রেণীর না হলেও কাছাকাছি আমরা সমগোত্রীয় কিন্তু বলতে পারি। এটা তোমার হ্যাঁ, আরেকটা বিষয় রয়েছে, এই যে বিশু চরিত্রটা নন্দিনীর মতো তারও একটা কিন্তু অতীত রয়েছে। নন্দিনী যেরকম অতীত রয়েছে, ঈশানী পাড়ায় বাড়ি, আর তোমার বিশুর কথা বললাম তারও সেই নন্দিনী হ্যাঁ ঈশানী পাড়ায় বাড়ি নয় ঠিক, ঈশানী পাড়ার পাশের গ্রামে বাড়ি হচ্ছে তোমার বিশুর। নন্দিনীকে পাওয়ার জন্য রঞ্জন এবং সেই বিশুর মধ্যে একটা সেই বাজি খেলা হয়েছিল, বললাম বাজি খেলায় মেতেছিল, কিন্তু সেই বাজি খেলায় বিশু হেরে গিয়েছিল এবং প্রায় জীবনের সেই স্বাভাবিক পথ থেকে সে ছিটকে গিয়েছিল। নন্দিনীকে ভুলতে সে কি করেছিল না অন্য একটা নারীকে বিয়ে করেছিল। তারপর সেই স্ত্রীর দাবি মেটাতে এক সময় সে কিন্তু চলে আসে যক্ষপুরীতে চরের কাজ নিয়ে। চর স্পাই, সেই চর কি করে, কোন শ্রেণীতে আছে চর, শোষক শ্রেণীতে আছে না কর্মচারীদের কর্মচারী বলছে তোমার খোদাই কর্মীতে আছে, চর কোনটা মানে হুম। তো সেই চরের কাজ নিয়ে এসেছিল, তোমার নিতে এসেছিল এখানে, কিন্তু সে কাজে সে নিজেকে মানিয়ে নিতে পারেনি। শোষণ উৎপীড়ন তো সে করতে পারবে না মানুষদেরকে, খোদাই কর্মীদেরকে। তখন সে কি করেছিল, তার ডিমোশন হয়েছিল এবং অবশেষে খোদাইকরদের সঙ্গে সে কোদাল ধরেছিল। আর সেই লজ্জাতেই তার স্ত্রী তাকে কিন্তু ত্যাগ করেছে, এখন সে কিন্তু একা। তারপর যক্ষপুরীতে কবলে ঢুকে শেষ পর্যন্ত সেই আশাহীন আলোহীন জঠরের মধ্যে বিশুকে দেখা যাচ্ছে সেই তলিয়ে যেতে। বিশুর সেই ব্যর্থ প্রেমিক জীবনের অন্য পিঠে আছে আর একটা পরিচয়, সেখানে কিন্তু সে শ্রমিক নেতা এবং বিপ্লবী কর্মী, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু সেই অনুপ্রেরণা দিচ্ছে সবাইকে। এক সময় সে কিন্তু বিদ্বান ছিল এবং অনেক তোমার মানে পুঁথিপত্র সে কিন্তু পড়েছিল। তো সেই শিক্ষার বলে বা শিক্ষিত হওয়ার বলে খোদাইকরদের সে তাদের মধ্যে তার একটা স্বতন্ত্র সম্মানও তৈরি হয়েছে এবং সে নেতা। তার কথাবার্তাকে মানে চন্দ্রা, ফাগুলাল তারা কিন্তু ধরতে পারে না শিক্ষিত মানুষের কথাবার্তা। তো জ্ঞান, অভিজ্ঞতা এবং আত্মমর্যাদা মানে সব কিছুই কিন্তু রয়েছে এই চরিত্রটির, মানে একটা পরিণত বুদ্ধির চরিত্র আমরা বলতে পারি। তার জন্য একজন বিশিষ্ট নেতা হিসেবেও কিন্তু সে এখানে ধরা দিয়েছে এই নাটকে। তবে চরিত্রটা একটা নিতান্ত মানে সাধারণ। তো সেই ব্যক্তি জীবনটা তো আমি বললাম যে একজন দুঃখী মানুষ, পরাজিত মানুষ প্রেমের ক্ষেত্রে বৃহত্তম জীবনে সে কিন্তু নাটকের মাঝামাঝি সময় থেকে দেখা যাচ্ছে নন্দিনীর সাহচর্যে ক্রমশ আরও সে সাহসী হয়ে উঠছে, দায়িত্বশীল হয়ে উঠছে। পাশের গ্রামে সেই নন্দিনী যখন আবার ফিরে আসছে, যার মানে সেই প্রেমাস্পদ পেতে চেয়েছিল সেই বিশু, নন্দিনীকে পেয়ে সে নিজের মধ্যে আবার আলো দেখতে পাচ্ছে, এমনকি যক্ষপুরীর বিরুদ্ধেও সে প্রতিবাদী হয়ে ওঠে। তো দেখা যাচ্ছে নন্দিনীর সাহচর্য এবং তার ভালোবাসায় বিশুর মনে সেই বিদ্রোহের আগুন জ্বেলে দিয়েছিল। নাটকের শেষ দিকে আমরা দেখতে পাচ্ছি সেই বন্দি অবস্থায় কিশোরকে তার নির্দেশ, রঞ্জন এখানে এসেছে, যেমন করে পারিস তাকে বের করতে হবে। কিংবা বন্দিশালা থেকে যখন সে বেরিয়ে আসছে, তারপরে নাটকের শেষে বিশু বলছে, আয় রে ভাই এবার লড়াইয়ে চল। তো সেই বলার ভঙ্গিটাতেই বোঝা যাচ্ছে যে সে কিন্তু নেতৃত্ব দিচ্ছে এবং নেতৃত্ব দানের ক্ষমতাটা তার কিন্তু রয়েছে। তো সেই পরাজিত প্রেমিক থেকে বিদ্রোহী শ্রমিক নেতার উত্তরণের একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি বিশু চরিত্রের মধ্য দিয়ে। একটা গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে বা বিতর্কিত চরিত্র বলতে পারি রঞ্জন। নাটকে চরিত্রটি কিন্তু নেপথ্যে থাকছে, নাটকের একদম শেষে তাকে মঞ্চে আসতে হয়েছে, তা আবার মৃতদেহ রূপে। ঠিক আছে, চরিত্রটা, তো এই চরিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার কার মাধ্যমে তার মানে বিবরণ পাচ্ছি আমরা, নন্দিনীর মাধ্যমে, তাই তো।
তো নন্দিনী তার সম্পর্কে যে কথাগুলো বলছে তাতেই জানতে পারছি যে রঞ্জনের মধ্যে আছে একটা প্রবলতা, প্রচণ্ড শক্তিতে, কামনার উদ্দীপনায় সে কিন্তু নন্দিনীকে ভাসিয়ে দেয়। সেই ভালোবাসার প্রবল আবেগে কিন্তু সে নন্দিনীকে অনায়াসে জিতে নিয়েছে, বিশু কিন্তু পারেনি। তো তার সেই তীব্র যৌবন এবং সেই জীবনের যে আবেগ, তো সেই যক্ষপুরীর আবদ্ধ সেই পরিবেশকে, সিস্টেমকে সে কিন্তু ভেঙে দিতে পারবে, এই কথাগুলো, এই বার্তাগুলোই কিন্তু নন্দিনী দিয়ে গেছে। সে কিন্তু কোনো শাসন মানে না, হুকুম মেনে কাজ করে তার কিন্তু স্বভাব বিরুদ্ধ। তো এই সময় আমরা দেখতে পাচ্ছি যে এই রঞ্জন যদি যক্ষপুরীতে আসে, সর্দাররা বুঝতে পারছে যে তাদের পক্ষে কিন্তু বিপদ, যে এটা তো বলাই বাহুল্য, তাদের বিপদ আসবে। তার জন্য তারা চাইছে যে কোনোভাবেই কিন্তু রঞ্জনকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার রঞ্জনের কিন্তু শেষে মৃত্যু হচ্ছে, যদিও রাজা কিন্তু অজান্তেই তাকে হত্যা করছে, জানে না সে নন্দিনীর প্রেমিক রঞ্জন। তবে তার ঔদ্ধত্য, তার তীব্র সেই যৌবন বা সেই আবেগ দেখে কিন্তু রাজা তাকে হত্যা করেছে, যদিও সেটার জন্য সে কিন্তু পরে মানে নিজেকে হ্যাঁ, তো রঞ্জন চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে নেপথ্যেই থাকছে, তার কথাবার্তা মানে নন্দিনীর কথাবার্তার মাধ্যমে রঞ্জন চরিত্রের সামগ্রিক পরিচয় পাওয়া যাচ্ছে। শেষে যদিও দেখা যাচ্ছে তাকে মৃতদেহ রূপেই দেখতে পাচ্ছি, এবং রাজা শেষে কিন্তু বুঝতে পারছে যে সে ভুল কাজ করেছে এবং সর্দারদের মাধ্যমে কিন্তু সে ঠকেছে। তো এইভাবে রঞ্জন চরিত্রটাকে আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু সরাসরি না থেকেও কিন্তু বেশ সাড়া জাগিয়েছে একটা মানে এই তোমার রক্তকরবী নাটকে যক্ষপুরীতে। এছাড়াও আরও চরিত্র রয়েছে যেগুলো অধ্যাপক, কিশোর, ফাগুলাল, সর্দার, মোড়ল, চন্দ্রা, গোকুল, আরও অনেক চরিত্র রয়েছে, তো যেগুলো আমি সংক্ষেপে আলোচনা করব তোমাদের নেক্সট ক্লাসে। ক্লাসে থাকবে সবাই। এরপরে ক্লাসটা কবে আছে জানো তোমাদের? আচ্ছা, বৃহস্পতিবারে থাক, এটাই আলোচনা করব, ঠিক আছে? এটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে তোমাদের অন্য কোনো একটা টপিক আলোচনা করব, নইলে আবার তখন মানে কি বলবো, ডিটাচ হয়ে গেলে ভুলে যাবে। তো এটা কমপ্লিট করব নেক্সট ক্লাসে। আর সেভেন সেভেন পেপারে তোমাদের যদি এটা কমপ্লিট হয়ে যায় তার আগেই, সময়ের আগেই, তাহলে যে বাকি কবিতাগুলো আছে সেই কবিতাগুলো আলোচনা করব। যদি এর মাঝে সময় পাও টেক্সটটা পারলে পড়ে নিও, আর যদি সময় না থাকে তাহলে বিষয়বস্তুটা অন্তত একটু মনে রাখবে যেটা ক্লাসে আলোচনা করলাম। ক্লাসটা রেকর্ড করেছি, আমি তোমাদের দিয়ে দেবো, যদি অসুবিধা হয় আরেকবার শুনে নিও। অন্তত বিষয়বস্তুটা পড়ে নেবে। সারসংক্ষেপ তো এমনি কোনো না কোনো তোমাদের বইয়ে আশা করি থাকবে, বই থেকে একটু দেখে নিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আরও কিছু বলার আছে? আচ্ছা, গুড নাইট সবাইকে।